যে তোরা যে জায়গায় ঠিক করবি আমি সেখানেই যাব। তো ফাইনাল ডিসিশন হলো যে প্রথমে ভোলা জেলায়, তারপর কুয়াকাটা। স্বপ্নে যা দেখেছিলাম তার সাথে কাকতালীয় ভাবে মিলে যাওয়ায় আমার বেশ ভালোই লাগছিল। আমরা 4 দিন রওনা হলাম ভোলা জেলার উদ্দেশ্যে। আমার একটি ফ্রেন্ড তার গ্রামের বাড়িতেও গিয়ে উঠলাম এবং ওর বাড়ি ভোলা জেলায় ছিল। আমরা অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরছিলাম, ঠিক স্বপ্নে দেখা জায়গাগুলোর মতোই আমার লাগছিল। আমরা বেশ ভালোই আনন্দ করছিলাম। নামগুলো মনে পড়ছে না। আমি তখনও ওদের জানাই নাই আমার স্বপ্নে আমি এরকম কিছু দেখেছিলাম। ভোলা থেকে কুয়াকাটা যাব, এর জন্য ভোলা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হলাম। এলাম বরিশাল। আমাদের প্ল্যান ছিল বরিশাল থেকে কুয়াকাটার বাসে উঠবো। বরিশাল বাস কাউন্টারে গিয়ে একটা বাস দেখলাম। বাসটির মধ্যে ঢুকে দেখলাম আমাদের বাসটি পছন্দ হয়েছে এবং আমাদের সবারই। তাই 3টি টিকিট নিতে যাচ্ছিলাম। ঠিক তখনই এক বৃদ্ধ আমাকে বলল, এদিকে আসো। আমি গিয়ে তাকে সালাম দিলাম। সে সালামের উত্তর দিল। আর ওরা দুজন কাউন্টারের সামনে গিয়ে দাঁড়ানো। সেই সেই বৃদ্ধ আমাকে বলল, কুয়াকাটা যাবে? আমি বললাম হ্যাঁ। সেই বৃদ্ধ সরাসরি বলে দিল, এই বাসটি তোমাদের জন্য ভালো না। আমি জানতে চাইলাম কেন? সে বলল, আমি তোমাকে এটা যেতে বারণ করেছি, তুমি কারণ জানতে চেও না। তো আমি আর কোনো কথা না বলে সেখান থেকে চলে আসি। বৃদ্ধার বিবরণটা দিই, সে ছিল 6 ফিটের মতো লম্বা, গায়ের রং ফর্সা, সাদা পাঞ্জাবি পরা এবং লম্বা লম্বা দাড়ি ছিল। আমার ফ্রেন্ডও আমাকে জিজ্ঞেস করলো যে কি বলল সে। আমি বললাম বাদ দে, অন্য কোনো বাসের লোক হবে হয়তো, তাই সে এই বাসে যেতে বারণ করছে, তার বাসে যেতে বলবে, এরকম কিছু মনে হয়। কিছুক্ষণ পর জোহরের আজান শুনতে পাই। আমি বললাম তখন তাদের যে বাসে উঠতে এবং বাস আমরা আমরা আমরা- আমাদের বাস কোথাও থামবে না, তো চল আমরা খেয়ে আসি। আমাদের আর তখন টিকিট কাটা হলো না, আমরা খেয়ে এসে দেখি বাসটি চলে গেছে। তাই আমরা পরের বাসটির টিকিট নেই। বাস যত সময় স্থান ত্যাগ করলো, আমরা দুইজন ফ্রেন্ড, ওরা পাশাপাশি বসেছিল আর আমি একা বসে আছি অন্য একটি সিট ওদের সামনে। জানালার পাশে আমি বসেছিলাম। আমার পাশে কেউ বসে নেই তখন। আমি কানে ইয়ারফোন লাগিয়ে চোখ বন্ধ করে বসেছিলাম। কখন ঘুমিয়ে যাই কিছুই মনে নেই। হঠাৎ আমার একটা গায়ে আছোঁয়া অনুভব করি। আমি তাকিয়ে দেখি আমার এক ফ্রেন্ড ডাকছে। কান থেকে ইয়ারফোন খুলি, তখন শুনতে পাই অনেক চিল্লাচিল্লি হচ্ছে। আমি বাস থেকে নেমে গিয়ে দেখি অনেক মানুষের ভিড়। আমি জিজ্ঞেস করলাম একজনকে কি হয়েছে। সে বলল বাস ট্র্যাক অ্যাক্সিডেন্ট। আমি সামনে গিয়ে দেখি বাসটা চেনা চেনা লাগছে। বৃদ্ধা যেই বাসটায় উঠতে বারণ করেছিল, এটা সেই বাস। বাসটি একটি মালবাহী ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করেছে। ট্রাকটি একপাশে উল্টে পড়ে আছে আর বাসটির সামনের দিক থেতলে গেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে আমি আবার বাসে ফিরে আসি আর ভাবতে থাকি বৃদ্ধার কথা। ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙতে দেখি বাস চলছে আর পাশের সিটে একজন বসা। ভালোভাবে লক্ষ্য করতে দেখি এ তো সেই বৃদ্ধ। সে আমার দিকে তাকিয়ে বলল, আর কিছুক্ষণ পর পৌঁছে যাবে। আমি তাকে বললাম, আপনি কখন আসলেন আর যাচ্ছেন কি কুয়াকাটা? সে কোনো উত্তর দিল না। আমিও আর কোনো কিছু জিজ্ঞেস করিনি। বাস থামলো, সে আগে নেমে পড়লো, আমরাও তিনজন নামলাম, চলে যাচ্ছিলাম। আর ঠিক সেই সময় বলল, নিজের খেয়াল রেখো, আল্লাহ হাফেজ। আমি মাথা নাড়িয়ে চলে আসলাম। আমরা কুয়াকাটা গিয়ে আমার অন্য এক ফ্রেন্ডের আত্মীয়ের বাসায় উঠলাম। আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নিয়ে বাসা থেকে সমুদ্র পাড়ে যেতে 25 মিনিটের মতো সময় লাগে যদি অটো গাড়ি নিয়ে যাই। আমরা সবাই কিছুক্ষণ পর সমুদ্র পাড়ে ঘুরতে বের হলাম। রাত তখন 8টার বেশি। সমুদ্র পাড়ে গিয়ে বসেছিলাম আর কয়েকটা জায়গায় ঘুরলাম। কোথা থেকে যেন বৃদ্ধ এসে বলল, এখন বাসায় যাও, তোমাদের বাসায় যেতে তো অনেক সময় লাগবে। বাসায় চলে আসি আর ভাবতে থাকি কে এই বৃদ্ধ। ভাবতে ভাবতে ঘুমিয়ে যাই। আমার ফ্রেন্ডের আত্মীয়ের বাসায় 5 দিন ছিলাম। আমাদের সমুদ্র পাড়ে আসতে একটু অসুবিধা হচ্ছিল, তাই আমরা ডিসিশন নিলাম কোন একটি হোটেল ঠিক করে সেখানে গিয়ে থাকবো। যেই বলা সেই কাজ, হোটেলে উঠলাম। আর তখন টাকা এক প্রকারে বেশি খরচ হচ্ছিল, অযথাও খরচ করছিলাম। আমরা হোটেলে ওঠার প্রথম দিনই ইলিশ মাছ ভাজা খেতে চাই কুয়াকাটার কোনো এক প্রান্তে। সেখানে নাম সম্ভবত শুটকি পল্লী। সেখানে গিয়ে দেখি সেই বৃদ্ধকে। সে বলল, ইলিশ মাছ খেতে এসেছো নাকি? আমরা বললাম হ্যাঁ। তখন সে বলল, খাও, তবে টাকা অপচয় কম করো। আমরা
তার এই কথা কান দিয়ে শুনলেও তার ইচ্ছা আমার নিজেদের ইচ্ছা অনুযায়ী কাজ করছিলাম। আমরা দ্বিতীয় দিন সমুদ্রে গোসল করবো বলে ঠিক করি এবং সেই দিন আমরা আসি এবং আমাদের ফ্রেন্ডরা নিয়ে আমাদের এবং আমি মানি ব্যাগ হোটেলে রেখে আসি এবং আমার ফ্রেন্ডরা নিয়ে আসে ভুল করে। আর ওদের খেয়াল না থাকায় ওরা সমুদ্রে নেমে পড়ে, আমিও নেমেছি। একসময় হঠাৎ মনে হয় মানি ব্যাগের কথা। ঠিক তখন ওদের পকেটে মানি ব্যাগ নেই, হয়তো সমুদ্রে পড়ে গিয়েছে। তখন খুবই চিন্তা হচ্ছিল। আমরা মানি ব্যাগে আমাদের হোটেলের ভাড়া টাড়া সবকিছু রেখেছিলাম। আর কোনো টাকা আমাদের কাছে ছিল না। আমরা চিন্তায় অস্থির হয়ে পড়ি। আর এদিকে টাকা নেই, অথচ আমাদের বাসায় যেতে হবে। আমরা ডিসিশন নিলাম আমার ফ্রেন্ডের আত্মীয়ের বাড়ি পায়ে গিয়ে হেঁটে গিয়ে উঠবো। হোটেল ত্যাগ করে হাঁটা শুরু করলাম সেই বাসার উদ্দেশ্যে। অবাক করা বিষয় হলো সেই বৃদ্ধকে আমরা আবার সামনে দেখতে পাই। সে আমাকে ইশারা করে ডাকে, সামনে গিয়ে দাঁড়াতে। সে বলে, অহেতুক অপচয় করতে বারণ করেছিলাম। আমি অবাক হয়ে যাই, সে কিভাবে এটা জানলো? আমি চুপ করেছিলাম। হঠাৎ আমাকে 2001 টাকা সে দেয়। সে বলে, এই টাকাটা রাখো। সে 1002টি টাকার নোট দেয় এবং একটি 1 টাকার পয়সা দেয় এবং বলে এই পয়সাটা যত্নে রাখতে, কাউকে না দিতে। আর 2000 টাকা দিয়ে যেন আমরা কিছু খেয়ে বাসের টিকিট কেটে নিই। আর যে টাকা অবশিষ্ট থাকবে তা যেন আমি নিয়ে যাই। প্রথমে আমি নিতে অস্বীকার করি, কিন্তু সে আমাকে বলে তোমাদের কাজে লাগবে, তুমি রাখো। তখন আমি চিন্তা ভাবনা করে টাকা রেখে দেই আর তার কথা মতো খেয়ে আসি। বরিশালে 3টি টিকিট কেটে নেই। বরিশাল থেকে ঝালকাঠির বাসে উঠলাম। বাসায় আসলাম, তখন পকেটে ছিল 880 টাকা। বাসায় কাউকে কিচ্ছু বলিনি। বাসায় এসে ফ্রেশ হয়ে বিশ্রাম নিচ্ছিলাম আর ভাবছিলাম কি ঘটছে আমার সাথে। আমি পরের দিন বিকেল বেলা ক্রিকেট খেলতে বের হই। আমার সাথে মানি ব্যাগটা নিয়ে যাই, কারণ খেলা শেষ করে দোকান থেকে চা খেয়ে বাসায় যাব। তো খেলা শেষ করে আমি যখন দোকানে চা খেলাম, চায়ের বিল দিতে গিয়ে মানি ব্যাগে দেখি সেই 2001 টাকা। আমি এটা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি চায়ের বিল না দিয়ে চলে আসি। পরে বাসা থেকে টাকা নিয়ে এসে দোকানে যাই। সেই টাকা আমার কাছে এখনো আছে। এরপর একদিন তার সাথে দেখা হয় রেজাল্ট দেওয়ার সময় এবং আমি কিছুটা চিন্তা ছিলাম। হঠাৎ স্বপ্নে দেখি বৃদ্ধকে। সে আমাকে জিজ্ঞেস করে কেমন আছি, আমি এত চিন্তিত কেন। আমি তার কাছে বলি স্বপ্নের কথা। সে এক সময় আমাকে বলে আমি নাকি GPA 5 পাবো। আমি তাকে এবং আমাকে নামাজ পড়তে বলেছিল এবং আমার রেজাল্ট প্রকাশিত হলো, আল্লাহর রহমতে GPA 5 আসলো। আরেকটি ঘটনা 2018 সালের। আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল বাংলাদেশের কোনো একটা জায়গায় আমি সরকারি একটা চাকরি নেব এবং সার্কুলার হয়। আমি দোতানায় পড়েছিলাম এবং এইচএসসি পরীক্ষা শেষ করে আবেদন করব, এই দোতানায় ছিলাম। এবং একদিন মাঝরাতে সেই স্বপ্ন দেখলাম এবং সেইখানেও সেই স্বপ্নের কথা অনুযায়ী সে বলল যে না, তোমার ওখানে হয়ে যাবে। এবং আমি 25 তারিখে, কোনো একটা মাসের 25 তারিখে ঢাকায় আসি, একই দিনে ঢাকায় আসি এবং সেদিন পরীক্ষায় উত্তীর্ণ হই। এই বৃত্তের বিষয়ে এক প্রকার কৌতূহল আমার চলে আসে। যদি আমি কিছুটা বুঝতে পারছি যে আমার সাথে কিছু অলৌকিক হচ্ছে, আমার জানা মতে এইসব বিষয় কাউকে বলতে নেই, তাই আমি কাউকে বলিনি। যেহেতু যা হচ্ছে আমার জন্য ভালোই হচ্ছে। কিন্তু সে কে, কেনই বা আমাকে সাহায্য করছেন, এটি বারবার জানার আগ্রহ হচ্ছিল। আমি তাকে শেষবার স্বপ্নে দেখি এই মাসের 16 তারিখে এবং সে বলে আমি যেন এক হুজুরের কাছে গিয়ে জিজ্ঞেস করি এবং সেই হুজুর আমার অপরিচিত হুজুর। আর একটি শর্ত ছিল, আমি যেন আমার পরিচয় কারো সাথে শেয়ার না করি। যেহেতু ভূত এফএম কেউ আমার পরিচিত নয়, তাই ঘটনাটি শেয়ার করছি। যাই হোক, আমি এই বিষয় নিয়ে অপরিচিত একজন হুজুরের কাছে গিয়েছিলাম কিছুদিন আগে এবং আমার কথা বলেছিলাম তাকে, কিন্তু সে সবকিছু শুনে রীতিমতো অবাক। হুজুর বলে আমি জিনের দেখা পেতে চেয়েছিলাম, তার সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলাম এবং তার কাছে কিছু চাইবো, এই চিন্তার মধ্যে আমার মধ্যে ধারণ করেছিলাম। কোন জিনকে আমি এভাবে আহ্বান করেছি। অনেক বছর ধরে হয়তো আমার সাথে কোনো ভালো জিনের সেই কারণে সাক্ষাৎ হয়েছে। এই ছিল ঘটনা, সম্পূর্ণ সত্যি ঘটনা। লেখালেখি করার অভ্যাস নাই, তাই সাজিয়ে লিখতে পারলাম না। ভুল ত্রুটির জন্য দুঃখিত। নাম প্রকাশ না করার অনুরোধ রইল। এরপরে তিনি তার নাম শেয়ার করেছেন। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। এবং আমরা এখন চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে এবং ফান্নান আছেন আমাদের সাথে এবং ফান্নান অনেকদিন পর এসছেন আমাদের সাথে। এবং ফান্নান আমি বলি যে খুব চমৎকার ঘটনা বলেন। আজকেও একটা চমৎকার ঘটনা দিয়ে শুরু করতে চাই, কারণ ফান্নানের ঘটনাটি হ্যালোইন রিলেটেড।
সোনাশিদা কাকরিতে। হ্যালো এভরিওয়ান, আমি ফরনান, পুরান ঢাকা থেকে এসেছি। তো আজকে ভাই একটা ঘটনা শেয়ার করব, সেটা হ্যালোইনের সাথেই রিলেটেড। আমার একজন বড় ভাই আছেন, ওনার নাম হচ্ছে হাসিফ। তো উনি আয়ারল্যান্ডে বেশ কিছু সময় ছিলেন। তো উনি যখন ওখানে ছিলেন, তো এই হ্যালোইন সম্পর্কে মানে উনি কাছ থেকে দেখার সুযোগ পান অনেক কিছু। তো উনি আমাকে যেটা বলেন যে ওই সময়টাতে যখন তিনি আয়ারল্যান্ডে ছিলেন, তো তখন ওইখানে অনেক মানুষ এই হ্যালোইনে অনেকটা উৎসবের মতো পালন করে এবং তারা বিভিন্ন গোস্ট সাজে, কেউ জম্বি সাজে, বিভিন্ন ভাবে তারা এটাকে উদযাপন করে এবং তাদের ধারণা হচ্ছে যে এই হ্যালোইনের 31 অক্টোবরে যারা আমরা জীবিত এবং যারা মারা গেছে, এই মাঝখানে যে পথটা, সেটার মাঝখানে একটা পোর্টাল, ওটা খুলে যায় এবং এই পোর্টাল থেকে যেটা হয় যে তারা আমাদের এই পৃথিবীতে আবার ফিরে আসে এবং যারা ভালো মানুষ থাকে তাদেরকে ক্ষতি করার চেষ্টা করে। তো ব্যাড সোল যেগুলা, সেই জিনিসগুলা মানে আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে এবং তাদের যেটা ধারণা, তারা যেটা করে যে বিভিন্ন গোস্ট সাজে কেউ, তো এগুলো করে ওই সোল গুলোকে কনফিউজ করার চেষ্টা করে। তো এটি হচ্ছে মেইন তাদের ধারণা। এবং আরেকটা কথা, যে তারা যেটা বিশ্বাস করে যে ওই আমাদের দেশে এগুলো হয় না হয়তো বা, কিন্তু দেশের বাইরে ডেভিল ওরশিপ এবং ডেভিল ওরশিপ ওইখানে ওই জায়গাগুলোতে হয়ে থাকে এই 31 অক্টোবরে। এবং তাদের ধারণা থাকে যে তারা এই ওরশিপটা করার মাধ্যমে 31 অক্টোবর একটা টাইম, যে সময়টাতে তারা তাদের যে তাদের বিশ্বাস যেটা হতো যে যে তারা মৃত্যুকে জয় করতে পারবে, এরকম কিছু একটা। কিন্তু আসলে এটা তো সম্ভব না। কিন্তু যারা ডেভিল ওরশিপ করে তারা এই দিনটাকে বেছে নেয় এবং এবং এই ধরনের অনেক ধরনের ব্ল্যাক ম্যাজিক টাইপের কিছু করে থাকে। তো আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে হাতিফ ভাই যে এলাকাটা থাকতেন, ওখানকার এরিয়ার একটা ঘটনা। তো ওখানে রবার্ট নামে অনেক পরিচিত এক ব্যক্তিত্ব ছিলেন এবং উনি একটা কলেজের টিচার ছিলেন। তো অনেক সবাই তাকে চিনতো, তার ওই লোকালিটিতে সব অনেক ভালো পরিচিত ছিল। তো যেটা হয় যে হঠাৎ করে একটা সময় দেখা যায় যে তার ওয়াইফ মিসিং হয়ে যায় এবং সেটা হচ্ছে 3 থেকে 4 মাস তার ওয়াইফকে কোথাও খুঁজে পাওয়া যায় না। তো এরকম একটা সময়, যেহেতু সে অনেক পরিচিত ছিল, সবাই খোঁজাখুঁজির চেষ্টা করে এবং সব থেকে অদ্ভুত বিষয় যেটা, তার ওয়াইফ যখন মিসিং হয়ে গেল তার ঠিক 2 থেকে 3 মাস পরই আরো প্রায় 2 থেকে 3 জন লোক মিসিং হয়ে যাচ্ছিল। কিন্তু জিনিসটা ফ্রিকুয়েন্টলি হচ্ছিল এবং কেউ কোনো কিছু সলিউশন বের করতে পারছিল না। তো এরকমই এক 31 অক্টোবরের নাইটে, তো সেই রবার্ট যে ছিলেন, উনি তো টিচার ছিলেন এবং তার অনেক স্টুডেন্ট ছিল, অনেক পরিচিত মানুষ ছিল এরিয়াতে। তো সে যেটা করলেন যে এক হ্যালোইনের নাইটে সে যেটা করলেন যে হ্যালোইনের নাইটে সে বেশ কিছু স্টুডেন্টকে তার বাসায় ইনভাইটেশন করলেন। তো ইনভাইটেশনটা এমন হচ্ছে যে সবার জন্য হলেই ভালো হতো, কিন্তু উনি স্পেসিফিক্যালি একজন মাত্র স্টুডেন্টকে ইনভাইট করলেন এবং এটাই ছিল সবচেয়ে অবাক বিষয়। তো ওনার স্টুডেন্টের নাম ছিল জন। তো উনি ওই কলেজেই পড়তো যেখানে সে শিক্ষকতা করতেন। তো জনকে সে ফোন করে বলে যে তুমি 31 অক্টোবর নাইটে তোমার ছোট 2 ভাইকে নিয়ে তুমি চলে আসো। এবং সেও খুব খুশি হয় যে তার একজন টিচার তাকে ইনভাইট করেছে হ্যালোইনের নাইটে। তো সে তার ছোট 2 ভাইকে নেওয়ার চিন্তা করছিল, কিন্তু সে সাথে নেয়নি, সে একাই চলে গেল সেই ইনভাইটেশনে। সে যখন সে ইনভাইটেশনে গেল, তখন সে মনে করেছিল যে হয়তো অনেক সুন্দর একটা পরিবেশ থাকবে, পার্টির মতো কোনো একটা কিছু হবে। কিন্তু যখন সে তার স্যারের বাসায় প্রবেশ করলো, তখন সে দেখলো যে বাসাটা একদম নিরিবিলি এবং আশেপাশে একটা লোকও নেই এবং সম্পূর্ণভাবে একাই সে নিজে ইনভাইটেড। তখন সে চিন্তা করলো যে
এখানে তো কোনো পার্টি হচ্ছে না বা কিছুই হচ্ছে না, তো সে কি মানে ভুল শুনেছিল বা কিছু এরকম? পরে সে দেখলো যে না, সে বেল নক করার সাথে সাথে তার যে টিচার তার গেটটা খুললো এবং তাকে বলল যে তুমি আসো, ভিতরে আসো। সে যখন ভিতরে গেল, সে দেখলো পুরো বাসাটা একদম অন্ধকার। You're listening to Radio 48 FM and এই মুহূর্তে সায়র আছি স্টুডিওতে and সবাইকে বলবো যে আমার রাসেল ভাইয়ের সাথে কথা হয়েছিল কিছুক্ষণ আগেই। তারা বার্গার কিং এ যে ভূত এফএমের যে হ্যালোউইন স্পেশালটা করছিল, তো সেদিকে একটা ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল, একটা অগ্নিকাণ্ড মতো হয়ে যাওয়ার অবস্থা ছিল। বাট আমার শেষ কথা হলো রাসেল ভাইয়ের সাথে, উনি জানালেন যে সবাই ঠিক আছে, কেউ আহত হননি এবং তারা খুব শীঘ্রই আহ একটি জায়গা থেকে ওরা আবারও অন এয়ারে আসবেন। সো আপনাদের সবার কাছে অনুরোধ করবো যে সবাই একটু অপেক্ষা করবেন। এন্ড খুবই দুঃখিত এই অ্যাক্সিডেন্টের কারণে একটু ডিলে হয়ে গেল, বাট আশা করছি সবাই খুব শীঘ্রই শুনতে পারবেন রাসেল ভাইকে। সো ইয়েস, কেউ চিন্তা করবেন না, বাট অবশ্যই দোয়া করবেন যাতে সবকিছু সহি সালামত ভাবে হয়ে যায়। এন্ড ইয়া, দ্যাটস মোর লাইক ইট। শুনতে থাকুন রেডিও ফুর্তি এন্ড Radio 40 presents Both FM Halloween Special, brought to you by Burger King. Tonight, the trick and treat. ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 12:01। শুনছেন সবসময় রেডিও 48 FM। আমি রাফেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা এখনো আমাদের সাথে আছেন। তবে আমরা একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আপনারা শুনেছেন, এবং সেই কারণে এখন আমরা স্টুডিওতে এবং আমরা ঠিকভাবে সমস্ত টিম নিয়ে এখানে হাজির হতে পেরেছি। কিন্তু আমি সবচেয়ে বেশি ওয়ারিড যাদেরকে পরিবার বলে মনে করি, সেই ভূতেসাম পরিবারদের নিয়ে, যারা দূর দূরান্ত থেকে, ঢাকা থেকে, ঢাকার বাইরে থেকে, বিভিন্ন জায়গা থেকে ভূত এফএমের জন্য এসেছিলেন এবং ভূত এফএমের এই লাইভ শো কিভাবে হয় সেটা দেখার জন্য এসেছিলেন, উপভোগ করতে এসেছিলেন, এবং খুব একটা খারাপ এক্সপিরিয়েন্স নিয়ে তারা ফিরে যাচ্ছেন। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমি খুব চিন্তিত আপনাদের সবাইকে নিয়ে, যে আপনারা সবাই তো নেমে গেছেন, ঠিক মতো পৌঁছেছেন কিনা। এবং আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য। কিছু কিছু ঘটনা থাকে যে ঘটনাগুলোর হাত থাকে না, এবং একটা অঘটনের রাত এবং অঘটন ঘটেছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন যে আজকে এই বিপদ থেকে যে তিনি আমাদের বাঁচিয়েছেন, এবং আমরা যে সবাই মিলে ঠিকঠাক মতন তো এখন নিরাপদ একটা জায়গায় পৌঁছেছি, সেটা সবচেয়ে বড় কথা। তারপরেও সবাই ঠিক মতো পৌঁছালেন কিনা এবং সবাই ঠিকঠাক মতন মানে একদম আমরা 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 মনে হয় একদম সবার পরের দিকে নেমেছি, এবং সবাই ঠিক মতন পৌঁছেছেন কিনা সেটা আমাদের একটু কাইন্ডলি জানাবেন। আর জানানোর ঠিকানা তো জানেনই, www.facebook.com/radio.40 and www.facebook.com/bhutatum.rasul। যে কোনো একটা অ্যাড্রেসে গিয়ে আমাদের যে পোস্ট আছে সেই পোস্টের নিচেই আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে আপনি সেফ আছেন। জাস্ট এই কথাটি লিখুন, আর কিছু না, SAFE, সেফ, এটা দিয়ে কমেন্ট করুন। যারা যারা সেফ আছেন, জাস্ট সেফ কথাটি লিখে কমেন্ট করুন, তাহলে আমি অনেক শান্তি পাবো। এবং আপনারা যে এসেছিলেন এই জন্য আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। এবং আমাদেরকে যে আল্লাহ বাঁচিয়েছেন এই জন্য আমাদের সবচেয়ে, এই যে এখনই দেখছি যে সবাই লিখতে শুরু করছে, এমডি সাব্বির হোসেন লিখছেন সেফ, তারপরে সিজান ওয়াহিদ লিখছেন সেফ, তারপরে শরণ লিখছেন সেফ। এই জাস্ট এটা লিখে আপনারা জাস্ট আমাদেরকে কমেন্ট করুন, তাহলে সবাই জানতেও পারবেন যে আপনাদের
আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন আছে যাদেরকে জানাতে পারবেন, তারা জানতে পারবেন ফেসবুকের থ্রুতে যে আপনারা সবাই ঠিক আছেন। এবং থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা একটু দেখে নেই যে যারা আমাদের সঙ্গে ছিলেন তারা কতজন ভালোভাবে পৌঁছাচ্ছেন বাসায় এবং ঠিকঠাক আছেন কিনা। কিছুক্ষণের মধ্যে জাস্ট ছোট্ট একটা বিরতি নিয়ে আমরা ফিরে আসবো। আমাদের স্টুডিওতে অলরেডি উপস্থিত আছেন আসনান ভাই এবং আমাদের কিছু গেস্টকে আমাদের ছেড়ে দিতে হয়েছে। তো সেজন্য আমরা দুঃখিত। তারপরে আমরা যতদূর পারি আমরা আমাদের আজকের এই ভূত ফিল্মটি কন্টিনিউ করবো। এবং আজকে যেহেতু ভূত ফিল্ম হ্যালোইন স্পেশাল, এই মুহূর্তে বাবু ভাই ঢুকলেন এবং তার সঙ্গে ফারনান ঢুকলেন এবং ফারনান তার মানে দুজনের ঘটনায় আমরা শুনতে পারবো। জাস্ট আমরা একটা 5 মিনিটের ব্রেক নিব এবং 5 মিনিটের ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসবো আপনাদের কাছে সবার ঘটনা নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস। স্টে টিউনড ফর ইউর ফুর্তি রেডিও ফ্যাম অ্যান্ড ডু ফুর্তি। Both FM, Halloween Special, brought to you by Burger King. Tonight, eat the treat and eat. ওয়েলকাম ব্যাক। ফিরে আসলাম আমরা এবং আমরা লাস্ট যেখানে ছিলাম সেখান থেকে আবার যাই। আমরা ছিলাম হচ্ছে ফার্নান্ডের ঘটনায়। ফার্নান্ড ছোট্ট করে একটা ব্রিফ দিয়ে তারপরে ঘটনাটা শেষ করি আমরা। আচ্ছা ভাই, আমি ঘটনায় চলে যাই আমার। তো ঘটনাটা আমি যে পর্যন্ত বলছিলাম সেটা হচ্ছে যে রবার্ট যে টিচার ছিলেন উনি ওনার বাসায় ওনার স্টুডেন্টকে ইনভাইট করেছিল হ্যালোইন নাইটে। তো যখন সে মানে তার স্টুডেন্টের নাম ছিল জন, এবং যখন সে ওই বাসাটা ইনভাইটেশন পেয়ে যায় তখন সে যেটা দেখে যে সে যেটা এক্সপেক্ট করেছিল যে একটা পার্টির মতো কিছু একটা হবে, জাঁকজমকপূর্ণ কোনো একটা অনুষ্ঠান এরকম কিছু একটা, কিন্তু যখন সে বাসায় যায় তখন সে দেখে যে বাসার আশেপাশের পরিবেশ একদম নিশ্চুপ, কোনো মানুষ নেই, কিচ্ছু নেই। ইভেন বাসার ভিতরেও সবগুলো লাইটস অফ। সে গেটটা নক করে এবং নক করার সাথে সাথে অনেকক্ষণ পর তার যে স্যার উনি এসে গেটটা খোলেন এবং খোলার পরে ওনাকে বলে যে তোমার জন্য আমি অনেকক্ষণ ওয়েট করেছি। তো তারপর সে যখন বাসার ভিতরে প্রবেশ করে সে দেখে যে বাসার ভিতরে সবগুলো লাইট একদম অফ করা এবং খুব ভুতুড়ে একটা পরিবেশ বাসার ভিতরে। তো সে এটা দেখে বেশ ভয় পেয়ে যায় এবং সে চিন্তা করে যে তার টিচার তাকে ইনভাইট করেছে, এত সুন্দর একটা পার্টি সে এক্সপেক্ট করেছিল, কিন্তু সে এখন এখানে এসে দেখে যে একেবারেই সবকিছু অন্ধকার, ইভেন ওনার টিচার ছাড়া বাসায় কেউই নেই। এবং তখন সে চিন্তা করলো যে তাকে কোনো বিশেষ কারণে ডাকা হয়েছে কিনা। আচ্ছা, তখন সে তার স্যারকে বললো যে স্যার মানে লোকজন কোথায়। তখন সে বললো যে না, তুমি একাই ইনভাইটেড ছিলে, আর কেউ ইনভাইটেড ছিল না। তো তখন এই কথা বলে সে একটু ভিতরে রুমের দিকে গেল এবং যখন সে ভিতরে গেল তখন হঠাৎ করে কিচেনের কাছ থেকে একটা টুকটাক একটা শব্দ, কিচেনে কাজ করলে যেরকম শব্দ হয় এরকম একটা সাউন্ড সে পাচ্ছিল। তো তখন সে চিন্তা করলো যে ওনার টিচারের যে ওয়াইফ ছিলেন উনি তো মিসিং ছিলেন 3-4 মাস ধরে। তো এই সাউন্ডটা আসলে কোত্থেকে আসতেছে। তো সেই সাথে সাথে তার যে স্যার ওনার রুমে গিয়ে ওনাকে জিজ্ঞেস করলেন যে স্যার মানে ম্যাডাম কি মানে মিসিং যে ছিলেন উনি কি ফিরে আসছেন। তখন ওনার টিচার বলে যে না, তোমাদের ম্যাডাম এখনো মানে খুঁজে পাইনি, উনি মিসিং এখনো। কিন্তু বাসার ভিতরের পরিবেশটা কেমন একটা ভুতুরে টাইপের ছিল। তখন সে যেটা করলো যে সে ড্রয়িং রুমে একটা জায়গায় বসা ছিল এবং সেই ঘুটঘুটে অন্ধকারের ভিতরে সে একটা জিনিস খেয়াল করলো যে হঠাৎ করে চারিদিকে যে একটু টুকটাক আলো আসছিল সেটাও বন্ধ হয়ে গেল এবং তার যে টিচার ছিল সেও মানে আশেপাশে তাকে দেখা যাচ্ছে না। তো হঠাৎ করে একটা ধোয়ার মতো একটা জিনিস কুণ্ডলি পাকিয়ে তার সামনে আসলো এবং তার কানে ফিসফিস করে বলল যে তোমার জন্য আমি অনেক ওয়েট করেছিলাম, তো তুমি আজকে আসলে এতদিন পর। তো এই কথাটা ছিল একেবারে পুরুষ এবং মানে নারী কণ্ঠ, যেটা মানে দুইটা একসাথে মিক্স করলে যেরকম হবে ঠিক সেরকম, এবং কথার স্টাইলটা ছিল তাদের যে ম্যাডাম ছিল তার মতো। তো এটা শুনে সে বেশ ভয় পেয়ে গেল এবং সে চিন্তা করলো যে এটা আসলে কি দেখতেছে আমি। তো এরকম একটা সোলের মতো কিছু একটা তার কানের সামনে এসে বলতেছে এবং হঠাৎ করে এই কথাটা বলার সাথে সাথে ওই জিনিসটা একদম নিশ্চুপ হয়ে ওই ধোয়ার মতো যে জিনিসটা ওইটা আস্তে আস্তে করে বাসার বেসমেন্টের দিকে চলে গেল এবং সে হিপনোটাইজের মতো সেই ঠিক ওই যে ছায়ামূর্তিটা সেটার পেছন পেছন গেল এবং সে যখন বেসমেন্টে প্রবেশ করলো সে দেখলো যে বেসমেন্টের ভিতরে অনেক পুরনো জিনিসপত্র পড়ে আছে অগোছালো ভাবে, যেটা নর্মালি থাকে।
এবং বেসমেন্টের ভিতরে অনেক পচা একটা গন্ধ, এবং সেটা হচ্ছে অনেকটা মাংস পচা গন্ধ, এরকম একটা স্মেল আসতেছে। এবং সে যখন আরো ভেতরের দিকে গেল, সে দেখলো যে অনেক বড় একটা মূর্তির মতো কিছু একটা ওখানে পড়ে আছে, এবং আশেপাশে 2-3টা ডেড বডি পড়ে আছে। তো তখন সে ভালো মতো যখন খেয়াল করলো, সে দেখলো যে প্রত্যেকটা ডেড বডিরই মানে মাথা কাটা, এবং মাথাগুলো নেই, জাস্ট ডেড বডিটা পড়ে একটা জায়গায় পড়ে ওটা নষ্ট হয়ে যাচ্ছে এরকম কিছু, এবং প্রচুর একটা ব্যাড স্মেল আসছে ওগুলো পচে গিয়ে। তো সে যখন ভালো মতো খেয়াল করলো, সে দেখলো যে ওখানে ব্ল্যাক ম্যাজিকের অনেক জিনিস পড়ে আছে। তো তখন তার বুঝতে বাকি রইলো না যে কোনো খারাপ কিছু একটা এখানে প্রতিনিয়ত হয়, বা তার যে টিচার হয়তোবা এরকম কোন একটা কিছু প্র্যাকটিস করে। তো এই জিনিসগুলো দেখার সাথে সাথে সে তার জ্ঞান হারিয়ে ফেললো, এবং সে সেন্সলেস হয়ে গেল। এবং যখন তার জ্ঞান ফিরলো, তখন সে নিজেকে দেখলো যে একটা লেকের পাশে সে শুয়ে আছে, এবং এরপরে সে আস্তে আস্তে এই ট্রমাটা থেকে বের হলো আস্তে আস্তে, এবং সে একটা সময় সুস্থ হলো। এবং পরে সে তার যে টিচার ছিল রবার্ট, ওনার খোঁজে সেই বাসায় আবারও যায়, এবং সে ওখানে গিয়ে দেখে যে ওই বাসার কোনো অস্তিত্বই ওখানে নেই, কিছুই নেই। ইভেন ওই রবার্ট যে তার টিচার ছিলেন, উনিও হঠাৎ করে এই ঘটনার পর থেকে একদম মিসিং। তো ওনাকে ওই এরিয়ার কেউ আর কখনো খুঁজে পায়নি। এই ছিল আমার ঘটনা ভাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমরা কোনো কথা না বলে আমরা দেখতে পাচ্ছি যে সবাই অনেকেই লিখছেন যে সেফ, এবং সেফলি সবাই বাসায় পৌঁছেছেন সেটাই আশা করবো, এবং অনেকে হয়তো রাস্তায়ও আছেন এই মুহূর্তে। আমি আন্তরিকভাবে আরো একবার দুঃখিত আপনাদের এরকম একটা এক্সপিরিয়েন্স হলো আজকে। বাট এই অঘটনটা এমন একটা অঘটন যে অঘটনটা আর আমাদের হাতে ছিল না আর কি। তো যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ যে আমাদের সাথে জয়েন করেছেন, এবং এই সাড়া দিয়ে এই বিরাট মানুষ, আমরা প্রচুর মানুষ যেরকম আমাদের মানে বার্গার কিং এর ভেতরে দেখেছি, প্রচুর মানুষকে আমরা দেখেছি যারা জায়গা না পেয়ে রাস্তায় দাঁড়িয়েছিলেন, অপেক্ষা করছিলেন। সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ এত কষ্ট করে দূর দূরান্ত থেকে আসার জন্য, আমাদের ডাকে সাড়া দিয়ে। এবং সবার সাথে এমনই পরিস্থিতি হয়েছিল আজকে, আমাদের প্ল্যানই ছিল যে সবার সাথে দাঁড়িয়ে আমরা কথা বলবো, সবকিছু করব, কিন্তু প্ল্যানটা সবকিছুই ভেস্তে গেল যে শেষ মুহূর্তে সবার সেফটি নিয়ে এত মানে ইয়ে হয়ে গেল যে আমরা তাড়াতাড়ি চলে আসতে বাধ্য হয়েছি। খুবই আন্তরিকভাবে দুঃখিত। এবং আমাদের সাথে আছেন আহমেদ বাবু ভাই, এবং আহমেদ বাবু ভাইয়ের কাছ থেকে আমরা এখন আমাদের নেক্সট ঘটনাটা শুনবো, এবং চমৎকার একটা ঘটনা আশা করছি তার কাছ থেকে। এবং আমাকে যে নামটা মানে রেগুলার শুনতে হয় যে বাবু ভাইকে, এবার হ্যালোইনে সবার মানে ডিমান্ড ছিল যে আফরান ভাই, বাবু ভাই, আলিস আসতেই হবে, মানে এরকম একটা ডিমান্ড ছিল। তো বাবু ভাই এসছেন অলরেডি, তো বাবু ভাইয়ের কাছ থেকে আমরা বরং বাবু ভাইয়ের ঘটনাটা শুনতে হবে। হ্যালো রাসুল ভাই, ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। অনেকে জিজ্ঞেস করছেন, জি। একটা মানে আনওয়ান্টেড একটা ঘটনা ঘটে গেছে, and, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ধন্যবাদ আমাদের জন্য কেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো আর মাচ। আরেকটা জিনিস, অনেকে এটার সাথে হ্যালোইনের একটা যোগসূত্র দিচ্ছেন, প্লিজ ডোন্ট ডু দিস। হ্যালোইন একটা সিলি ব্যাপার, এটার সাথে এই ধরনের কোনো কিছু নেই, এটা নিছক দুর্ঘটনা। রাইট, ঠিক আছে, ওকে, তাহলে রাসুল ভাই ঘটনা চলে যাই। হ্যাঁ, ওকে। ওকে। এই ঘটনা হচ্ছে রাসেল ভাই, র্যাচিডো আন্ডারউড নামে একটা ছেলের ঘটনা। ওর সাথে আমার পরিচয় হয় ইউনাইটেড স্টেটসে। ওকে আমি চিনতাম, ও লেক পার্ক নামে একটা জায়গায় থাকতো। হ্যাঁ, তো ও আমাকে ঘটনা বলেছিল অনেক আগে। ওর দাদা বাড়ি আর কি, মানে ওরা যেখান থেকে এসছে সেটা ছিল হচ্ছে অ্যালাবামাতে, মিসিসিপি ওখানে থাকতো। আচ্ছা। সো ও এবং ওর ভাই একবার ওর মানে দাদার বাড়িতে গ্র্যান্ডমার কাছে বেড়াতে যায় ওখানে। And ওর দাদা মারা গেছে অনেক আগে, ওর দাদি থাকে ওখানে, এবং যে জায়গাটা থাকে সেটা কাইন্ড অফ লাইক একটু রিমোট এলাকা আর কি, একটু গ্রামের মতো, ভিলেজ সাইড। তো পাশে আর কি আপনার ওই দেখা যাচ্ছে যে কিছু আছে, যে মানে আপনার ওই যে স মিল টাইপের আছে, তো এরকম জায়গায়, এবং শহর থেকে একটু দূরে। তো ও ছোটকালে ওখানে গেলে খুব এনজয় করতো। ও যেটা বলছে যে ওখানে খুব ভালো লাগতো আর কি ওর কাছে, গ্রামের মতো জায়গা। বাট ওদের ওখানে বেশ কুসংস্কার প্রচলিত আছে, যে এই জায়গাটা নাকি মানুষ বলে যেখানে গোস্ট দেখে ওরা। এবং ছোটকালে ও যদিও খুব কিউরিয়াস থাকতো, কিন্তু ও কখনো দেখে নাই। তবে ওর যে জিনিসটা ও দেখছে ছোটকালে, যেটা মানে ওর চোখে পড়ছে, যে আলো ও দেখতো, যে ওদের যে দাদার বাড়ি ছিল সেটা ওর দাদার যে মানে যে একটা টাউন হাউস ছিল, ওই টাউন হাউসের উপরে যে রুমটার মধ্যে থাকতো, ওখানে জানলা দিয়ে দূরে রাতের বেলা অনেক আলো দেখা যেত। আচ্ছা। মানে মনে হতো যে উডসের মধ্যে কিছু আলো দৌড়াদৌড়ি করে। বাট ওখানে কিন্তু জোনাকি পোকা নাই। হ্যাঁ, আচ্ছা। তো এটা জোনাকি হতে পারে না। আরেকটা জিনিস ও ভাবতো যে অনেক সময় কায়োরি থাকে,
কায়োটির চোখ বা কিছু যদি চলে থাকে, যাই হোক, নানা রকম ওর মধ্যে তখন ছোটকালে খুব বেশি এটা মানে একটা ইসের মতো কাজ করতো, লাইক মানে রহস্য বা ইসে, আমরা ছোটকালে যেরকম ভয় পেতাম সেরকম। কিন্তু ও যখন একটু বড় হয়, যখন টিনেজ বয়স 17-18, তখন ও এই জিনিসটা ওকে ভালো লাগে, দাদা বাড়ি তাদের গ্র্যান্ডমার কাছে আবার যাবে, এটা ওর কাছে খুব আনন্দের জিনিস। ও আর ওর ভাই যায় আর কি। তো যাওয়ার পর ওর কিছু রিলেটিভস, যথাযথ ভাইটাই, ওদের সাথে দেখা হয় এবং আড্ডা মারে, গল্প টল্প করে। তো ওদের মধ্যে একজন বলে যে দ্য বেস্ট থিং টু ডু ওভার হিয়ার টু এনজয়, মানে সবচেয়ে মজা করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ফিশিং এ যাওয়া। মানে যে আমরা ফিশিং এ যাই এবং এটা খুব মজার জিনিস, তুমি যদি ফিশিং এ যেতে চাও, আমরা মানে রাতের বেলা ফিশিং করতে যাই। তো মাঝরাতের দিকে আমরা বের হই, মাঝরাতে বা আর একটু পরে এরকম সময় উইগো। তো এটা এটা অনেকটা ফ্লেভারটা কিন্তু আমাদের দেশের মাছ ধরার মতো, রাতের কাইন্ড অফ, হ্যাঁ, মাছ ধরতে যাওয়ার মতো। তো ও ও বলে যে ঠিক আছে আমরা যাব। তো ওর ভাইয়ের সাথে ওর খুব বেশি সখ্যতা নাই, মানে দে আর নট গুড ফ্রেন্ডস, ভাই আর সে খুব একটা ফ্রেন্ডস না, দুজনের মধ্যে ডিস্টেন্স আছে। তো রাতের বেলা ওরা গল্প টল্প করে কাজিনদের সাথে, কাজিনরা চলে যায়, ওর ভাই ওদের সাথে যত অংশ নেয়, বিকজ এখানে যেহেতু আসে সময় একসাথে কাটাতে, এরকম সময়। তো রাতের বেলা ঘুমাতে যায়, ওকে যে রুমটা দেওয়া হয়, তো ওখানে ঘুমায় থাকে অ্যাজ ইউজুয়াল, একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট। ঘুমটা ঠিক মতো আসতে 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 সময় লাগে, এক সময় ঘুমায় যায় সে। তো যখন হঠাৎ করে রাতের বেলা এক জায়গায় যে দরজায় নক শুনে, টক 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 নক হচ্ছে। তো ওই নকের শব্দ ওঠার পরে তো ও বলছে কে হোজ দিস, হ্যাঁ, মানে কোনো উত্তর দিচ্ছে না। তো 2-3 বার নক হওয়ার পর ও উঠে যায় বিছনায়, দরজা খুলে দেখে ওর ভাই দাঁড়ায়। সো ওর ভাই দাঁড়ায় আসে, বলে যে ওরা আমাদেরকে ডাকছে আর কি, ওর ফ্রেন্ডের কথা বলে, কাজিনদের কথা বলে, তো আমরা এখন ফিশিং এ যাবো। তো এই বলে ওর ভাই ঘুরে দাঁড়ায়, হাঁটা চলে করে, মানে হেঁটে যাওয়া শুরু করে। তো ও বলে ওকে তুমি ওয়েট করো, আমি আসতেছি। তো ও যায় কোনো মতো হালকা ফ্রেশ হয়ে আর কি, একটা কাপড় পরে ভাইয়ের সাথে রওনা দেয়। ঠান্ডা ছিল, গায়ের মধ্যে একটা জ্যাকেট লাগায় ওর ভাইয়ের পিছে পিছে রওনা দেয়। তো ও দেখে যে ওর ভাইয়ের গায়ে কিন্তু জ্যাকেট ট্যাকেট তেমন কিছু নাই, জাস্ট একটা সোয়েট শার্টের মতো হালকা পলা যাচ্ছে। তো ভাইকে ফলো করে দেখো ভাই যাচ্ছে, ওরা আগে আগে যাচ্ছে, এন্ড ও ভাইকে ফলো করতে। তো ভাইরেও বলে যে তুমি আস্তে হাঁটো, তোমার এত ওয়াই ইউ আর সো ওয়ারিং আপ। ভাই কোনো উত্তর দিচ্ছে না। তো ও বলতেছে যে ওরা কোথায়, এটারও ওর ভাই কোনো উত্তর দেয় না। তো ও একটু মানে হয়, বিরক্ত হয় ভাইয়ের উপরে। আর ও ছিল কৃষ্ণাঙ্গ, তো কৃষ্ণাঙ্গ সহজেই গালাগালি করে। তো ভাইকে গালাগালি করতেছে পিছন থেকে। তো ভাই দেখতেছে ওইটারও কোনো রিপ্লাই দেয় না। তো হেঁটে 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 একটা আপনার বোট হাউস আছে, বোট হাউসের কাছে চলে যায়। তো বোট হাউসের কাছে যাবে, তো ওর কাছে একটু অস্বস্তি লাগতে থাকে, কিন্তু কেউ নাই বোট হাউসে। সিম্পলি ও জাস্ট দেখে ওর ভাইটা হেঁটে গেল, পিছন দিয়ে দেখতেছে ভাইকে হেঁটে গেছে, হেঁটে যে ওই বোট হাউসের গেট করছে, ক্যাচ করে শব্দ হয়েছে, অ্যাজ ইউজুয়াল ঢুকে গেছে ভিতরে, কটকট পায়ের শব্দ হতো। ও ওই পিছে পিছে ফলে যে গেটের কাছে যেয়ে দেখে। তো কিন্তু ও যেটা বুঝে, বোট হাউসটার ভিতরে রাসেল ভাই মনে হয় যে অনেকদিন কেউ খুলে নাই, একটা ভ্যাপসা গন্ধ পুরো বোট হাউসের ভিতরে, অন্ধকার, বোট হাউসের ভিতরে একটা ভ্যাপসা গন্ধ এবং আলো নাই, অন্ধকার, ঘুটঘুটি অন্ধকার। তো ও চিন্তা করতেছে যে এখানে তো এমন হতে পারে আমার একটা পা দিলে পানিতে পড়তে পারে, আমার ভাই কোথায়। তো ভাইয়ের নাম ধরে ডাকা শুরু করে, দেখা যাচ্ছে যে কোনো শব্দ নাই। একটু পরে দূর থেকে দেখে যে একটা আলো জ্বলছে, এবং একটা বোটের উপরে আলোটা জ্বলছে, ওর ভাই বসা বোটের মধ্যে। তো ওখান থেকে শুধু ওকে বলতে শুনছে কামান ওভার। তো ও আস্তে আস্তে হেঁটে যায়, যে মানে একটু বিষোদ্গার করতে করতে বোটের উপর উঠে বসে। দেখে যে বোটটা ওর ভাই দাঁড় চালাচ্ছে। তো আস্তে 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 করে বোট হাউসের যে দরজা দিয়ে বোটটা বের হয়ে আসে। তো পিছে বসে ও চিন্তা করতেছে যে ভাই যেহেতু কথা বলতেছে না, মেবি হি ইজ নট ইন এ গুড মুড, অথবা সে হয়তো ঘুম থেকে উঠে আসছে। তো ও শুধু জিজ্ঞেস করতেছে ওর কাজিনদের কথা, যে ওরা কই। তো ওকে একসময় উত্তর দেয় যে আছে, সামনে আছে, চলো। তো বোট চলতেছে, দাঁড় বাইতে 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 বেজে বেশ একটা, তো এমন লেকের এমন একটা জায়গায় আসে, সেই জায়গায় দুই পাশে শুধু গাছ এবং আর কিছু নাই। তো যেটা দেখা যাচ্ছে যে ওই বোটের মধ্যে যে আলোটা জ্বালছে ওরা, সেই আলোর থেকেই হালকা একটা মানে প্রতিফলন হয়ে আশেপাশে যতটুকু ছড়াচ্ছে পানিতে, এতটুকুই, এর বেশি কিছু দেখা যাচ্ছে না। আর পানি কেটে বোট চলতেছে। তো বোটটা যেতে 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 একটা জায়গায় আসে, তখন ওই জায়গায় এসে ও দেখে যে মানে লেকটা এমন ভাবে বিভক্ত হয়েছে, বামে একদিকে গেছে আর ডানে, ইটস লাইক 3 রাস্তার মাথার মতো একটা জায়গার মধ্যে বোটটা এসে ওর ভাই দাঁড়া করায়, মানে দাঁড় বাওয়া ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে ওর দিকে হালকা ভাবে তাকায়, তার স্বভাবে তাকায়, বলে যে ইউ ওয়ান্না সি সামথিং। তো ও বলে হোয়াট। এটা বলার সাথে সাথে ভাই দেখে কি লাফ দিয়ে পানিতে পড়ে যায় ঠাস করে। এটা ওর জন্য একটা বিশাল আশ্চর্য ব্যাপার, ভাই লাফ দিয়ে পানিতে পড়লে, ইটস কোয়াইট কোল্ড, এরকম একটা কোল্ড, আর ওর ভাই পানিতে কেন লাফ দিল। তো ওর ভাইয়ের নাম ধরে ডাক দেয় আর কি।
হ্যাঁ, যে কি হয়েছে আমার আমার সাথে মনে আসতেছে না, ভাইয়ের নামও বলছিল তখন, আচ্ছা হ্যাঁ? আচ্ছা আচ্ছা তো জোরে ডাক দেয়, দেখে যে কোনো কথা নাই, ভাইটা করে কি পানির মধ্যে ধাস করে পড়ছে, যে পানির মধ্যে একটা শব্দ হয়েছে এবং ওর আর কোনোই পাচ্ছে না, এবং ও তখন ভাবতেছে হোয়াট কাইন্ড অফ জোক ইজ দিস, আর ওর ভাই ওর সাথে এসব জোকও করে না। সো এবং থিং ইজ লাইক দ্যাট, যে পানির তলে যে ওর ভাই ডুব দিচ্ছে, নিচে কিছু দেখা যাচ্ছে না, পানিটাও কোয়াইট মানে কালো টাইপের কালার, নিচের থেকে কিছু আসতেছে না, ওই আলোতেও বেশি কিছু দেখা যাচ্ছে না। ও যে ওই ইটা ধরে ওখান থেকে, যে ল্যাম্পটা থাকে, ল্যাম্পটা ধরে, ল্যাম্পটা নিয়ে ওইদিকে তাকায় তুকা দেয়, কিছু নাই, মানে এরকম একটা অবস্থা, মানে কাউকে দেখা যাচ্ছে না বা আলোতেও খুব একটা যাচ্ছে না। তো ও খুব থতমত হয়ে বসে যায়। এখন ও চিন্তা করতেছে আমি কি বোট নিয়ে ব্যাক করে চলে আসবো, নাকি আমি এখানে বসে থাকবো ভাইয়ের কথা। ও চিন্তা করতেছে, and এরকম করে আপনার সময় পার হতে থাকে রাসেল ভাই, 1 মিনিট 2 মিনিট এরকম সময় পার হয়ে যাচ্ছে। তখন বলে নো ওয়ে, একজন তো মানে দম বন্ধ করে এইভাবে পানির তলে থাকতে পারে না, আর ভাই কেন করবে। তো ওর কাছে পুরো ব্যাপারটা উইয়ার্ড লাগতে থাকে। এই সময় কি হয়, ওর বোটটাকে মনে হচ্ছে কি পানির নিচ থেকে কেউ টানা শুরু করে, লাইক নিচ থেকে কেউ ধরে বোটটাকে টানতেছে। আর এই টানের স্পিডটা এমন পর্যায়ে পৌঁছায় যে একটা মোটর লাগানো বোট থাকলে যেভাবে যেতে থাকে সেইভাবে সেভাবে ওটা যাচ্ছে। আচ্ছা এবং ও তখন রীতিমতো ভয়ের চোটে চিৎকার করা শুরু করে রাত্রেবেলা। কিন্তু ওর চিৎকারটা মনে হচ্ছে আশেপাশে শুধু প্রতিফলিতই, মানে গাছে টাছে বাড়ি খেয়ে একটা লাইকা একো টাইপের হইতেছে, বাট কোনো অ্যান্সার নাই। আর এক পর্যায়ে সে খুব ভয়ে, বোটের স্পিড কেমন বাড়ছে, একটা কাঠের নৌকা, বোটের একটা পাশে এরকম উঁচা হয়ে গেছে, মনে হচ্ছে ছ্যাঁচড়ায় বোটটাকে পানির উপর থেকে নিয়ে চলে যাচ্ছে। এবং ও ডানে বামে তাকায়, তখন তাকায় দেখে ওই যে আলো দেখতো এখানে, সেরকম আলো আছে গাছের মধ্যে দিয়ে। হ্যাঁ, মনে হচ্ছে শট করে কিছু একটা পাস করতেছে গাছের মধ্যে, মানে খুব দ্রুত যদি হরিণ দৌড়া যায় রাফেল ভাই, জাস্ট লাইক দেখ সেরকম সাউন্ড দুই পাশে। হ্যাঁ, এরকম সাউন্ড। এক জায়গায় তোর কাছে মনে হচ্ছে হই হুল্লোড় করতেছে কিছু মানুষ এরকম। তো ও ওটা শুনে ওর কাছে আরো ভয় লাগে, এবং হই হুল্লোড়ের শব্দগুলো জাস্ট লাইক কিছু মানুষ একসাথে বসে যদি জোরে আড্ডাবাজি করতে থাকে সেরকম, কিন্তু অন্ধকারের মধ্যে কিচ্ছু নাই সেখানে। তো এরকম করতে করতে হঠাৎ করে ওর চোখে পড়ে ওই আলোর মধ্যে যে দূরে একটা গাছ, তো পানির মধ্যে থেকে একটা গাছ এরকম বাঁকা উঠছে গাছটা, এবং নৌকাটা প্রচন্ড জোরে গাছের সাথে ধাম করে বাড়ি খাওয়ার পর ও ছিটকে যায়, দাঁড়ায় থাকার থেকে ছিটকে যায় পড়ে এক সাইডে, পড়ে ওর আর কিছু মনে নেই, মাথাটা জোরে বাড়ি খায়। বাড়ি খাওয়ার পরে ও আর কিছু মানে জ্ঞান হারায় ফেলে। তো একটা সময় ওর যখন উঠে, এক সময় ওর জ্ঞান ফিরে আর কি, তাকায় দেখে যে ওর নৌকাটা যেটা সেটা ওখানে আছে, পানিতে অনেকখানি তলায় গেছে নৌকার, আর একটা সাইড ওই গাছের সাথে বেঁধে আটকে আছে। তো কোনো মতে কাঠটারে মানে গাছটাকে আঁকড়ায় ধরে উপরে ওঠার চেষ্টা করে, গাছের ওখানে দাঁড়ায় যে বসে, মানে ওর একটা হিসেব বসে বসে কাঁপতেছে থরথর করে, অ্যান্ড ওর লাইক হি ইজ লুজিং সেন্স। ঠিক আছে, তো ওর কাছে হঠাৎ নাকি মনে হয় যে ওই গাছের আশেপাশে অনেক মানুষ এসে জড়ো হচ্ছে কোথা থেকে, ইটস লাইক পানির উপরে, মানে ও দেখতে পাচ্ছে না, বাট হি ইজ ফিলিং লাইক মানুষ কেউ এসে আমাদের আশেপাশে দাঁড়াইলে আমরা যেটা ফিল করি সেরকম আশেপাশে জড়ো হচ্ছে মানুষজন, মানে অনেকগুলা মানুষ এরকম আশেপাশে জড়ো হচ্ছে, এবং ওর কাছে মনে হয় ফিস 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 শব্দ শুনতে থাকে। সেরকম করতে করতে ও না আরেকটা স্টেটে চলে যায়, মেন্টাল স্টেট আরেক রকম হয়ে যায়, ও ধিম ধরে ওখানে পড়ে থাকে। সো এক পর্যায়ে সে লাইক বেহুশের মতো হয়ে যায়, তার সেন্সও নাই, আবার মানে একটা আধো ঘুম আধো জাগরণ এরকম একটা জগতের মধ্যেও চলে যায়। এরপরও অস্পষ্ট শব্দ শুনতে পায়, দূর থেকে কেউ কথা বলতেছে এবং বোট আসছে, একটা লাইট পড়ছে ওর গায়ে, এবং এক সময় মানে ভোরের দিকে এটা অফিসে পুলিশের বোট এসে, মানে দিনের বেলা আর কি, দিন হয়ে গেছে, ভোর হয়ে গেছে, সকালে ওকে নিয়ে যায় হাসপাতালে, আকাশ পাতাল জ্বর থাকে। তো ওকে জিজ্ঞেস করে এবং ওর ভাইকেও দেখে। তো ভাই বলে কি মিশে, বলো ওর ভাইকে বলো তুমি আমাকে ডেকে নিয়ে গেছে, তখন নো আই ডিডন্ট কল ইউ, তোমাকে আমি কোত্থেকে রাখছি, আমি আমার মতো ঘুমাচ্ছি, আর নো বডি কল আস। সকালের দিকে আমার কাজিনরা আসে ভোরে থেকে যে মাছ ধরতে যাবা কিনা, সো আমরা তখন বেরিয়েছি, তোমাকে পাইনি, বোট হাউসে একটা পুরানো বোট ছিল সেটাও পাইনি, দেন আমরা তুমি মিসিং দেখে আমরা খুঁজতে বেরিয়েছি, লোকাল শেরিফকে কল দিয়েছি, শেরিফ তার বোট নিয়ে বের হয়েছে, যেহেতু বোট নাই এখানে, খুঁজতে যায় তোমাকে আমরা এই জায়গায় পাইছি। অ্যান্ড ইউনো হোয়াট, যে গাছটা তোমাকে পাওয়া গেছে ওইটা একসময় সমতল জায়গা ছিল, ওইখানে একসময় কিছু শ্বেতাঙ্গ লোক ছিল যারা ওখানকার ভাইসরয় টাইপের ছিল, জমিদার টাইপের, ওরা ওই সময় আসতো, ওরা ওদের স্লেভদের নিয়ে ওখানে ফাঁসি দিয়ে দিত। আচ্ছা, সেই কারণেই হয়তো এই ঘটনার সাথে এটার হয়তো রিলেশন আছে। তো রেচিনো যখন আমাকে বলছিল, তো ইট ওয়াজ লাইক কোয়াইট স্কেরি। তো আমার কাছে মনে হয়েছিল যে আসলে এরকম মানে হতে পারে, মানে আমার কাছে জিনিসটা খুব স্ট্রেঞ্জ লাগছিল। আর জলজ্যান্ত ওই মানুষটার সাথেই ঘটছে, আমার সামনে বসে আছে। তো আমার বলতেছে যে আমার সাথে হয়েছে, এখন তোমাকে আমার মিথ্যা বলার, ওরা কিন্তু অকারণে। এবং দেখেন মানে কত দূরের একটা ঘটনা, কিন্তু সেই ঘটনার সাথে বাংলাদেশের অনেক
বাংলাদেশে যেরকম হয় না এরকম কিন্তু না, মানে অবশ্যই আমাদের দেশে এরকম অনেক ঘটনা অনেকের কাছে তাই না? মানে হ্যাঁ, এরকম সেটাই। এন্ড এগুলা কিন্তু ওই যে একটা গবেষণা আমি শুনছিলাম যে পৃথিবীর বিভিন্ন দেশের ওই যে আপনার বিভিন্ন ওই যে ফোকলোরের সাথে হ্যাঁ, মিলে যায় সবকিছু, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এই যে গন্ধকাটা ভূত, একদম। তারপরে এই সবকিছু যে মাছের জিনিসগুলা, হ্যাঁ, তারপর আত্মার ব্যাপার স্যাপার মানুষ যেগুলো বলে মিলে যায়। যদিও আত্মা আমরা জানি যে এটা একটা একটা সাথে জিন যে নাকি এই জিনিসটাকে ঘটায় বারবার দেখায়, যার সাথে থাকা জিনটা সেই মানুষকে এই জিনিসগুলো দেখাতে থাকে। রাইট। এই আর কি। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, Thank you ওয়ান্ডারফুল very much. স্টোরি। এবং আমার কাছে মনে হয় যে আপনাদের অনেকেই নিশ্চয়ই লিখবেন এতক্ষণ পর্যন্ত, এবং অনেকে লিখছেন আমাদের ফেসবুকে। তো আমরা ফেসবুকের ঘটনায় যাব, ফেসবুকে আপনারা কি লিখছেন সেই প্রসঙ্গে যাব। তার আগে আমরা আফরান ভাইয়ের কাছে একটু যাব তার ঘটনা শোনার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জাফেল ভাই। আসলে মানে যেরকম একটা বিষয় নিয়ে আমরা শুরু করেছিলাম, আসলে একটা দুর্ঘটনা ঘটে গেল। আলহামদুলিল্লাহ আমরা সবাই সেফ আছি, এটা একটা বিষয়। অনেক মানে লিসেনার, আজকে দর্শকও ছিল। সাধারণত আমাদের সাথে লিসেনার থাকে, আজকে হ্যাঁ। আমাদের সাথে অসংখ্য দর্শক ছিল, যেটা আমি গত তো অনেকদিন ধরে আসছি ভূত এফএমে। আজকে ছিল আমার একটা ডিফারেন্ট একটা মানে এক্সপেরিয়েন্স, কিন্তু সেই এক্সপেরিয়েন্সের সাথে এমন একটা বিষয় ঘটে গেল, মানে এটা আসলে আমাদের কারোরই হাত ছিল না, এটা আমাদের অনাকাঙ্ক্ষিত ছিল। তো যাই হোক রাসেল ভাই, আহ, সবাইকে ধন্যবাদ আজকে আমাদের সবাইকে সহযোগিতা করার জন্য। রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি শেয়ার করার আগে আমি আমাদের রাজবাড়ির ভৌতিক টিমকে আসলে স্পেশাল একটা ধন্যবাদ দিতে চাই। ওরা অসংখ্য সুন্দর সুন্দর গল্প অনেক কষ্ট করে কালেক্ট করে, স্পেশালি সজীব, ফরহাদ সহ আরো কয়েকজন আছে। ওরা অনেক কষ্ট করে ঘটনা সংগ্রহ করে আমাকে দেয়। আমি সবসময় আসলে যেতে পারি না, ওদের হেল্প নিয়ে আমাকে অনেক সময় অনেক ঘটনা কালেক্ট করতে হয় আর কি। এই জন্য ওদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে হ্যালোইনের এই প্রোগ্রামে। আসলে ভাই, প্রথমে ফান্নান ভাই এবং বাবু ভাই দুইজন বিদেশি স্টোরি বলেছে। আমি মনে করেছিলাম আমার একটা বিদেশি স্টোরি আছে, ওটা দিয়ে শুরু করব। তা আমি রাসেল ভাই ওটা পরেই বলি। আমি বাংলাদেশের একটা স্টোরি আছে, আমি ওটা দিয়ে ইনশাল্লাহ শুরু করতে চাচ্ছি। আসলে ভাই, যেই ঘটনাটি এখন বলবো সেই ঘটনাটি রংপুরের মিঠাপুকুর এলাকার ঘটনা। এটি আমার ইউনিভার্সিটির এক ছোট ভাই, নাম ফরিদ। ওর বড় ভাই আছে সাগর। মানে মোটামুটি ওই তার কাছ থেকে আর কি ঘটনাটা আসলে বেসিক্যালি কালেক্ট করা আর কি, তার মাধ্যম দিয়ে। তো আসলে ভাই, ঘটনাটি হলো যে সময়কাল, সেটা হচ্ছে 1989-90 এই সময়ের দিকে আর কি। কারণ আমরা জানি স্পেশালি আমাদের বাংলাদেশের উত্তরাঞ্চলটা, এটা বেশ মানে একসময় মঙ্গা পীড়িত অঞ্চল ছিল, এখন অনেকটা কমে গেছে যদিও। এবং ওই অঞ্চলে পানির লেভেলটা কিন্তু রাসেল ভাই অনেক কম, স্বাভাবিক তুলনায় পানির লেভেলটা অনেক কম থাকে, মানে ভূগর্ভের যে পানিটা। এই জন্য সেখানে যদি কোনো নলকূপ বসাতে হয়, সেখানে তাহলে পাইপের পরিমাণটা অনেক বেশি দিতে হয় আর কি। মানে গভীর নলকূপ, নলকূপ বলতে যেটা বোঝায় আর কি, সেটা দিতে হয় আর কি। তো আসলে ওই সময় বিশুদ্ধ পানির মানে সংকট দূর করার জন্য, মানে ওই সময় তৎকালীন সরকারের সহযোগিতায় বিশুদ্ধ, যাতে গ্রামাঞ্চলের লোকজন বিশুদ্ধ পানি পায়, এই জন্য প্রতিটা মানে প্রায় কয়েকটা গ্রামের জন্য একটি করে গভীর নলকূপ বসানোর একটা উদ্যোগ নেওয়া হয় আর কি। তো ওই উদ্যোগের প্রেক্ষাপটে মানে ওই মিঠাপুকুরের একটা গ্রামে, সঙ্গত কারণে গ্রামের নাম তো বলছি না, তো এই গ্রামে একটি গভীর নলকূপ বসানোর উদ্যোগ নেওয়া হয়। তো সরকারি লোকজন যথারীতি একটা জায়গাকে সিলেক্ট করে যে এই জায়গাতে বসানো হবে। তো একজন মোটামুটি ওই অঞ্চলে একজন প্রভাবশালী ব্যক্তি, উনি আসলে আহ আরেকজন দরিদ্র মানুষের জায়গাকে দেখিয়ে দেয়, যার সাথে একটা শত্রুতা ছিল আসলে, আচ্ছা। যে আহ, ওর ওর ওই জায়গাতে করো, ওই জায়গাটা আসলে ওর না, ওই ইচ্ছা করে সরকারি জায়গার উপরে মানে দখল করে বসে আছে, ওর ওই জায়গাটাতে করো। এখন যেহেতু ওই ব্যক্তিটা খুব দরিদ্র, মানে দরিদ্র ছিল, যিনি ওইখানে বসবাস করে, আসলে ওই জায়গাটা তারই ছিল, কিন্তু তার আসলে ওই রকম ডকুমেন্টস গুলো আসলে ছিল না ওরকম তার কাছে। এখন যখন ওই ধনী ব্যক্তিটা একটু শত্রুতা বসত, সরকারি লোকদেরকে দেখিয়ে দিলেন যে ওই জায়গাটারই ওই গভীর নলকূপটা বসাও। তখন কিন্তু রাসেল ভাই, সরকারি লোকজন কিন্তু তাকে ওখান থেকে সরিয়ে দিয়ে ওই নলকূপটা বসানোর একটা উদ্যোগ নেওয়া হয়। এখন নলকূপ বসানোর উদ্যোগ নেওয়া হলেও, নলকূপ বসানোর জন্য যখন কিছুটা মাটি খোঁড়া হয়, সামান্য কিছু, এবং বসানোর কাজটা শুরু হয়, তো আসলে দেখা যাচ্ছিল মানে কিছু দূর পরপরই, মানে নলকূপ বসানোর পরপরই মানে নিচে আর ওই পাইপটা ঢুকছে না। তখন মনে হয় যে কি ব্যাপার, নিচে এত শক্ত কেন, কিন্তু পাথরও না, এরকমও না, মানে পাইপটা নিচে গিয়ে এমন ভাবে আটকে যাচ্ছে, মানে চ্যাপ্টা হয়ে যাচ্ছে,
যেটা মানে ওখানে আর কোনো কাজ করা যাচ্ছে না। তখন সরকারি লোকজন যারা আসছিলেন আর কি ওই প্রজেক্টের কাজে, তখন বলে যে না এখানে তো আসলে পসিবল নয়, আমরা অন্য জায়গা নিয়ে যাই। তখন আসলে ওই জায়গাটা তার কাজটা হয় না, ওখান থেকে সরিয়ে আর একটা জায়গায় পরে নলকূপটা বসানো হয়। এবার আসলে ওই যে লোকটাকে উচ্ছেদ করে দেয়া হলো, এই সুযোগে ওই ওই যে লোকটা আসলে উচ্ছেদ করার জন্য সাহায্য করেছিল, উনি পরবর্তীতে ওই লোককে পরবর্তীতে মানে যাকে যে জায়গা থেকে উচ্ছেদ করা হয়েছে তাকে আর ওখানে আসতে দেয়নি। মানে একটা আচ্ছা। সুযোগ ছিল যে এই সুযোগে তাকে বিতাড়িত করা গেল, এই জন্য তাকে ওই জায়গাটা বিরান ছিল। রাসেল ভাই যেহেতু ওখানে বেশ একটু গর্ত টর্ত করা হয়েছিল, তো উনি চিন্তা করলেন যে যেহেতু পানির প্রয়োজন, নলকূপটা এখানে হলো না আর এক জায়গায় হয়ে গেল, আমাদেরও তো পানির প্রয়োজন, তাহলে আমরা একটা কাজ করি, এখানে একটা কুয়া করা যায় কিনা, একটা কুয়া মানে খোঁড়া যায় কিনা, সেই একটা পরিকল্পনা উনি হাতে নিলেন এবং গ্রামের আশেপাশে ওনার পরিচিত বেতনকে বললেন আসলে এখানে আমরা একটা কুয়া করি। তো সত্যি রাসেল ভাই ওনার ওখানে একটা ছোটখাটো একটা কুয়া ওখানে তৈরি করেন। এখন অদ্ভুত ব্যাপার আসলে ভাই, সাধারণত কিন্তু ওই অঞ্চলের পানির গভীরতা মানে ভূগর্ভস্থ পানির গভীরতাটা কিন্তু বেশ নিচে, কিন্তু কুয়া মোটামুটি ওনারা 20-25 ফুট খোঁড়ার পরেই সেখানে পানি ওঠা শুরু করে। তো ওনারা খুব খুশি যে ঠিক আছে পানি উঠেছে। তো আসলে কুয়াটা মোটামুটি চারদিক দিক দিয়ে ঘিরে ঘিরে দেওয়া হয় এবং ওই পানি আশেপাশে বেশ কিছু লোকজন মানে তারা ব্যবহার করা শুরু করে। প্রথম দিকে আসলে কোনো সমস্যা ছিল না। একসময় বিশেষ করে রাতের বেলা মানে গ্রাম অঞ্চলে কিন্তু আসলে ভাই ওই সময়টাতে এই যে এখন তো মানে ওই মানে গ্রাম অঞ্চলে রাত 12টা-1টা মানে কিন্তু অনেক রাত, মানে ওই সময় লোকজন কেউ জেগে থাকে না বললেই চলে। আসলে ভাই গভীর রাত্রে হঠাৎ মানে শোনা যেত, মানে ওনারা শোনেন প্রায় প্রতিদিনই মানে ধপাস করে কুয়ার পানিতে কি যেন একটা পড়লো। এখন ওনারা চিন্তা করেন যে কি পড়লো, মানে এটা নিয়ে প্রথম দিকে ওনারা খুব একটা মাথা ঘামান নাই যে আসলে কুয়ার পানির মধ্যে কি পড়ছে। তো এরকম যখন প্রতিদিন হচ্ছে রাসেল ভাই আর একটা বিষয় তারা খেয়াল করলেন, কুয়ার পানি আস্তে আস্তে কালো আকার ধারণ করছে, মানে পানির কালারটা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। এখন তারা চিন্তা করলো যে কি ব্যাপার, কুয়ার পানি আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। আর তখন ওই যে প্রতিদিন রাত্রে একটা ধপাস করে একটা শব্দ হয়, তখন তারা চিন্তা করলো যে এইটা আসলে কেন হয়। শুরুর দিকে লোকজন মনে করছিল হয়তো বা রাতের বেলা কেউ ওই ধপাস করে বালতি ফেলে হয়তো বা কারো পানির দরকার হয় রাত্রিবেলা হয়তো বা নিয়ে যায়, এটাই প্রথম দিকে মনে করেছিলেন। যখন আসলে আস্তে আস্তে কালো হওয়া শুরু করে তখন তাদের সন্দেহটা ঘনীভূত হয় যে তারা চিন্তা করে হয়তো বা তাদের কোনো শত্রু মানে বা যার এই জায়গা থেকে যাকে উচ্ছেদ করা হয়েছিল সে কোনো লোককে দিয়ে এই কুয়ার মধ্যে কোনো একটা ময়লা টয়লা ফেলছে রাতের বেলা, যাতে করে কুয়ার পানিটা দূষিত হয়ে যায়, মানে এটা না খাওয়া যায়। তখন তারা সিদ্ধান্ত নিল যে কুয়াটা পাহারা দিতে হবে, রাতের বেলা কে আসে আমরা দেখবো এবং পাহারা ধরবো, দিবে, আচ্ছা। পাহারা দিব। হুম, হুম। তো 3-4 জন লোক মিলে পাহারার জন্য বসানো হলো। রাসেল ভাই যখন ওই গভীর রাত প্রায় 12টা-1টা বেজে যায়, তখন তারা দেখে যে একটা কালো ছায়ার মতো কি যেন আসছে এবং দেখছিল যে সেটা হেঁটে না, মনে হচ্ছে যে একটু বাতাসে ভেসে ভেসে আসছে এবং আস্তে আস্তে যখন কুয়ার কাছে চলে আসে তখন ওই কালো ছায়াটাই কুয়ার মধ্যে ধপাস করে ঝাঁপ দিয়ে পড়ে। মানে যখন পরে ধপাস করে শব্দটা হয় তখন ওরা তাড়াতাড়ি কাছে গিয়ে দেখে যে হ্যাঁ সত্যি কুয়ার পানি ভিতরে নড়ছে, কিছু একটা ভিতরে পড়েছে, কিন্তু এই যে কালো ছায়া এটা যে কি, ওরা চিন্তা করলো এটা কি কোনো মানুষ। প্রথম দিকে মনে হচ্ছে হয়তো বা কালো চাদর পরে কোনো লোক এসেছে ভিতরে কিছু ফেলে দিয়ে দৌড় দিয়েছে, তারা হয়তো বুঝতে পারেনি। একে অন্যকে দোষারোপ করছে যে একজন বলছে যে না এই কালো জিনিসটা এর মধ্যেই পড়েছে, কেউ বলছে না আরে না এটা পরে না হয়তো সাইড দিয়ে চলে গেছে, আমরা এটা ভুল দেখেছি, এরকম একে অন্যকে দোষারোপ করতেছে। ঠিক আছে তাহলে কালকেও আমরা পাহারা দিই, কালকেও দেখি যে কি হয়। সত্যি রাসেল ভাই কালকে যখন তার পরের দিন যখন আসলে পাহারা দিতে বসেছে তখন নাকি একই ঘটনা, ঠিক ওই যে আস্তে আস্তে কালো একটা কিসের মতো একটা ছায়া মূর্তি আসছে এবং এসে ধপাস করে ভিতরে ঝাঁপ দিল। তখন সবাই নিশ্চিত হলো যে না এই কালো ছায়া মূর্তিটাই মানে বা এই টাইপের কিছু একটা ভিতরে ঝাঁপ দিয়ে পড়ছে। তখন বললো যে ঠিক আছে আমরা আর একদিন পাহারা দিই, তার কালকে ধরবো যে আসলে জিনিসটা কি। পরের দিন হয় রাসেল ভাই ঠিক একই ঘটনা যখন ঘটতে যাচ্ছিল, একজন ব্যক্তি একটি ছোটটা ইট নিয়ে সজোরে ওই কালো ছায়ামূর্তির দিকে ছুঁড়ে মারে। তখন আসলে যে ঘটনাটা হয় সেটা হলো ওই ইটটা মানে ঠিক ফেরত এমন ভাবে ফিরে এসে ওই লোকটার মাথায় এসে লাগে, তার মাথায় ফেটে যায় এবং প্রচন্ড আঘাত আচ্ছা। পায়, যদি মারা যায় নাই আচ্ছা। মানে প্রচন্ড আঘাত পায় মাথায়। হুম, হুম। তখন বুঝতে পারলো যে এটা কোনো স্বাভাবিক বিষয় নয়,
এটা অন্য বিষয়। তা না হলে এত জোরে ইটটা ফেরত আসবে কেন? আর রাতের বেলা নির্ভুল ভাবে মাথায় তাক করে ইট লাগানো এটাও কিন্তু খুব সহজ বিষয় না। একেবারেই না, একেবারেই না। তখন তারা চিন্তা করলো যে আমরা এটাকে আরো কিছু লোক নিয়ে এসে প্রতিহত করব। হুম, হুম। মানে রাতের বেলা এরপর আমরা আরো কিছু লোক নিয়ে আসি দেখি, সাথে কিছু হুজুরদেরকেও রাখবো, যাতে করে ওনারা দোয়া পড়ে এই বিষয়টাই করতে পারে। তখন রাসেল ভাই পরের দিন সকালবেলা যখন বিষয়গুলো সবার সাথে আলোচনা করলো, তখন সিদ্ধান্ত হলো ঠিক আছে আজকে রাতের বেলা আমরা 15-20 জন লোক ওখানে থাকবো, দেখি কে আসে এবং হুজুরও সেখানে থাকবে। তখন রাসেল ভাই সবাই ওই রাত 12টা-1টার দিকে সবাই ওখানে দাঁড়িয়ে আছে। সত্যি সেই ছায়ামূর্তিটা আসছে। আসার পরে সবাই দেখছে সেটা। তো সবাই ওই সময় রাসেল ভাই ওই আমরা ওই যে 5 ব্যাটারির যে টর্চ গুলো ছিল একটা সময়, এখন তো সেগুলো দেখা যায় না। ওই 5 ব্যাটারির টর্চ ছিল, সেটা অনেক আলো হতো আর কি। তখন কয়েকজন করে কি ওই কালো ছায়ামূর্তির দিকে যখন ওই টর্চটা মারে, তখন কিছুই দেখা যায় না, কিন্তু টর্চ লাইটটা বন্ধ করলে কালো একটা ছায়ামূর্তির মতো দেখা যায়। আচ্ছা। তখন সবার চোখের সামনে ওই কালো ছায়ামূর্তিটা আবার তবাস করে ঝাঁপ দিয়ে পড়ে। তখন এক লোক এগিয়ে যায়, যেহেতু সবাই সাথে অনেক লোক আছে, তার একটু সাহস হয়। সে ওই কুয়ার কাছে গিয়ে সে বিশ্রী ভাষায় গালিগালাজ শুরু করে দেয়। এই কেড়ে এর ভিতরে প্রতিদিন নামে বা কে এটা ফেলে, এরকম বিশ্রী ভাষায় সে গালিগালাজ শুরু করে দেয়। আসলে সবার সামনে হঠাৎ করে দেখে যে ওই লোকটি, সবার মনে হচ্ছিল যে লোকটি কে যেন টান দিয়ে লোকটাকে কুয়ার মধ্যে ফেলে দিল, এবং আচ্ছা। ফেলে দেওয়ার পরে এটা চোখের সামনে সবার চোখের সামনে ওই রাতের বেলায়। আচ্ছা। সেখানে 15-20 জন লোক উপস্থিত, এবং সবাই কুয়ার কাছে চলে গেল। দেখলো যে সে নিচে পড়ে গেছে, কিন্তু মনে হচ্ছে সে পাথরের মতো তলিয়ে গেছে। এখন কুয়ার গভীরতা কিন্তু রাসেল ভাই 20 থেকে 25 ফুট ছিল মাত্র। রাইট। এখন সবাই সিদ্ধান্ত হলো তাড়াতাড়ি নিচে নামো, নিচে নেমে দেখো কি অবস্থা। তখন রাসেল ভাই কেউ নামার সাহস করে না নিচে, কিন্তু তাকে তো উঠাতে হবে। তখন আসলে যাই হোক 3-4 জন লোক সাহস করলো, তারা নিজেদের শরীরের সাথে দড়ি বেঁধে তারা নিচে নামলো। কিন্তু রাসেল ভাই কুয়ার ভিতরে, এই 25 ফুট গভীরতার কুয়ার ভিতরে তারা একদম মাটি পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজলেও ওই লোকটার ডেড বডি আর খুঁজে পাওয়া যায়নি, তাকে আর খুঁজেই পাওয়া যায়নি। পরবর্তীতে সকালবেলা যখন পুলিশকে বিষয়টা জানানো হলো, তখন পুলিশের একটা টিম এসেও সেখানে ডুবুরি নামিয়েও এই তাকে আর উদ্ধার করা যায় নাই। রাসেল ভাই এই ঘটনাটা যখন ঘটে গেল, তখন ওই কুয়ার পানি আর মানুষজন আর কেউ খেতে চাইতো না। সবাই ভয় যে এই কুয়াটা আসলে ভূতের কুয়া, সবাই এই কুয়ার পানি থেকে নিজেদেরকে বিরত রাখলো, না কেউ পানি খাবে না। কিন্তু রাসেল ভাই এই যে ওই লোকটা মৃত্যুর পর আবার নতুন করে একটা ঝামেলা শুরু হয়ে গেল। সেটা হলো আসলে ওই কুয়াটা যার ঠিক বাড়ির কাছে আর কি, যিনি ওই একটা লোককে উচ্ছেদ করেছিলেন নলকূপ বসানোর কথা বলে, তো ওই লোকের বাড়িতে কিছু সমস্যা দেখা দিল। যেমন প্রতিদিন রাতের বেলা ওনার উঠানে কারো যেন পায়চারি করার শব্দ শোনা যায়। শুরুর দিকে ওনারা এতটা গুরুত্ব দেন নাই। কয়েকদিন পরে উনি জানালা খুলে দেখছেন আসলে শব্দটা কিসের। তখন দেখা যাচ্ছিল ওই যে কালো একটা ছায়া উঠানের চারদিক দিয়ে হেঁটে 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 না তো একরকম ভেসে ভেসে আর কি ঘুরছে, কিন্তু শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে সে পা ফেলে ফেলে, পায়ের কদম ফেলে ফেলে হাঁটছে, কিন্তু আসলে মনে হচ্ছে সে ভেসে ভেসে যাচ্ছে, চোখে দেখে যেটা মনে হয়। তখন উনি এই দৃশ্যটা দেখে খুব ভয় পান। প্রথম দিকে সে বাসায় কাউকে বলেন না, কিন্তু পরের দিন তার স্ত্রী এই একই ঘটনা অবলোকন করেন। তখন তার হাজবেন্ডকে বলে যে আমি তো রাতের বেলা এরকম একটা জিনিস দেখেছি, ভয় পেয়েছি। তো রাতের বেলা এই ঘটনা দেখার কারণে দেখা যাচ্ছে ভাই গ্রাম অঞ্চলে কিন্তু ওয়াশরুম গুলো কিন্তু ঘরের বাইরে থাকে। তো এই বিষয়টা হওয়ার পর রাতের বেলা ওনারা কেউ ঘরের বাইরে যেতে পারেন না, এটা একটা সমস্যা দেখা দিল। এখন আসলে ভাই রাতের বেলা বলতে পারেন যে ওই বাড়ির সকলেই এই ধরনের এই কালো ছায়ামূর্তিকে দেখা শুরু করলো। শুধু তাই না আসলে ভাই, প্রথমে রাতের বেলা দেখা শুরু করলো, এরপর থেকে বাড়ির লোকজন তারা দিনের বেলা ওটা দেখা শুরু করলো। বাড়ির কোনো লোকজন যে কোনো সময় দিনের বেলা এই কালো ছায়ামূর্তিটাকে দেখে। চেহারা দেখা যায় না, বিশাল এক আলখেল্লা পরার মতো একটা ছায়ামূর্তি দেখা যায়। এর রাসেল ভাই তারপর যে বিষয়টা হলো, ওই বাড়ির যে সদস্যগুলো ছিল, বিশেষ করে ছোট বাচ্চা যারা ছিল, ওই লোকের যে বাচ্চাগুলো ছিল, সবাই আস্তে আস্তে অসুস্থ হতে থাকলো, এবং অসুস্থ এমন পর্যায়ে চলে গেল যে কেউ গুটি বসন্ত হয়ে মারা যায়, কেউ কলেরা হয়ে মারা যায়, তারপর কেউ ডায়রিয়া হয়ে মারা যায়।
এরকম ওনার 5-6টা সন্তান ছিল, একে একে সবাই মারা যায়, মানে কোনো না কোনো নির্দিষ্ট অসুখে তারা মারা যায়। এরপরে তারা সিদ্ধান্ত নেয় যে এই বাড়িতে আর তারা থাকবে না, তখন তারা ওখান থেকে চলে যায়। চলে যাওয়ার পরে তারই একটা, মানে আমরা গ্রামে যেটাকে বলি মানে কামলা বলি আর কি, তো তারই একজন কামলা ছিল। তো ওই কামলাকে বলে যে ঠিক আছে, তোমার তো ঘর বাড়ি নাই, আমার এই জায়গাটা আমার অন্য জায়গায় আছে, আমি ওখানে চলে যাচ্ছি, এই জায়গায় তুমি থাকো। আর কামলা যেহেতু কোনো ঘর বাড়ি ছিল না, উনি এই জায়গাটা পেয়েও খুশি, চিন্তা করলো আমার আর কি হবে। তখন ওই কামলার 2 সন্তান ছিল রাসেল ভাই, তো ওই 2 সন্তানকে নিয়ে সে থাকা শুরু করলো। তো মানে দুঃখজনক বিষয় রাসেল ভাই, ওই 2 সন্তানও কিন্তু ঠিক একই রকম ভাবে কোনো না কোনো রোগে 5 থেকে 6 মাসের ব্যবধানে তারা মারা যায়। আচ্ছা, এবং মারা যাওয়ার পরে ওই কামলার মানে মানে অনাগত যে সন্তান যারা ছিল, এরাও মানে ভূমিষ্ঠ হওয়ার আগেই তারা মারা গিয়েছিল। এরপর থেকে আচ্ছা। ওই কামলা ওই জায়গা ছেড়ে চলে যায়, যে ওখানে আর কেউ ছিল না। এরপরে যেটা হয় সেটা হচ্ছে ভাই, ওই কুয়াটাকে গ্রামের লোকজন চিন্তা করে এটা একটা অভিশপ্ত কুয়া, এটা নিয়ে এত সমস্যা, তখন ওরা সবাই কি করে, মাটি কেটে বিভিন্ন জায়গা থেকে মাটি এনে কুয়াটাকে ঢেকে দেয়। আচ্ছা, এবং ওই জায়গাটা একদম বিরান। আমাকে তিনি ঘটনাটা বলেছেন, সে বলেছেন যে ওই জায়গা যখন একদম বিরান হয়ে গেল, কেউ ওই লোক কেউ ওখানে যায় না, কেউ দখলও করে না, কিছু করে না। পরবর্তীতে সরকার সেই জায়গাটাকে খাস করে নেয়। আচ্ছা, আমাকে বলেছে যে এখন পর্যন্ত জায়গাটা খাসই আছে, আচ্ছা। মানে ওখানে এখন পর্যন্ত সরকারও কোনো মানে স্থাপনা, যেহেতু একটু গ্রামের ভিতরে সরকার কোনো তাদের স্থাপনা নির্মাণ করেন না, এবং কোনো লোকও ওখানে থাকে না, কোনো লোককে জোর করে ওখানে রাখাও যায় না। তার মানে সবাই ব্যাপারটা সম্পর্কে সবাই অবগত। ব্যাপারটা সম্পর্কে সবাই। অবগত। এটা হচ্ছে 1989 থেকে 90 সালের দিকের এই ঘটনাটা ঘটেছে রংপুরের মিঠাপুকুরে। এটাই ছিল আসলে ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আমরা হয়তো সেকেন্ড স্টোরি শোনার আজকে আর সময় পাবো না, আমাকে ছোট বিরতিতে যাই এবং বিরতির পর আবারও ফিরে আসি। দেখা যাক কি হয়, আমাদের সঙ্গে থাকুন এবং আমাদেরকে লিখুন ভূত@radio40.sm অ্যাড্রেসে। আমাদেরকে যদি আপনারা ফেসবুকে কানেক্টেড থাকতে চান, আমাদের যদি পোস্টে লাইক দিতে চান, শেয়ার দিতে চান এবং আপনার অবস্থান জানাতে চান, আপনি সেফলি বাসায় পৌঁছেছেন কিনা, এটা একটু কাইন্ডলি আমাদের এনশিওর করবেন। আই এম ভেরি মাচ ওয়ারিড যে আপনারা ঠিক মতো পৌঁছেছেন কিনা। এটা জানানোর জন্য আপনারা একটু ফেসবুকে ভিজিট করে জাস্ট লিখবেন সেফ। আমি চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসছি একটু পরেই। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এফএম অ্যান্ড রেডিও ফুর্তি। ওয়েলকাম ব্যাক। প্রথমে বার্গার কিংকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং সেই কারণে আমরা হ্যালোইনের এরকম একটা চমৎকার এপিসোড এখনো রান করতে পারছি। মাঝখানে যদিও আপনাদের মনে হয়েছিল যে আপনাদের কাছে বলেছিলাম যে ছোটখাটো একটা দুর্ঘটনা ঘটনার সম্ভাবনা ছিল বলে আমরা মাঝখানে কিছুটা বিরতিতে গিয়েছিলাম, কিন্তু তারপরে আমরা আবারও শুরু করেছি এবং এখন সবকিছু আলহামদুলিল্লাহ ভালোই চলছে। তো আমাদের যেহেতু হাতে সময় একেবারেই নাই, আমার কাছে ফারহানের ছোট্ট একটা ঘটনা আছে, যে ঘটনা দিয়ে আজকের এপিসোডটা আসলে শেষ করতে চাই এবং আশা করছি সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ফারহান। জি ভাই, আমার ছোট ঘটনা হচ্ছে, আমার এক ফ্রেন্ড, ওর নাম হচ্ছে দেবাশিস, ও কলকাতায় থাকে, ও আমাকে ঘটনাটা শেয়ার করেছে। তো ওদের বাসা হচ্ছে কলকাতা শহরে, এবং যেটা হয় যে ওর বাবা অনেক শৌখিন একজন মানুষ। উনি যেটা করলেন যে অনেক পুরনো একটা কাঠের দোকান থেকে, যেখানে অনেক পুরনো ফার্নিচার পাওয়া যায়, সেখান থেকে একটা অনেক লম্বা 6.5 ফুটের মতো হবে লম্বা এরকম একটা আলমারি, অনেক পুরনো, সেটা কিনে নিয়ে আসলেন। এবং আচ্ছা, এটা ওই আমার যে ফ্রেন্ড দেবাশিস, ওর বেডরুমে রাখা হলো। এবং আলমারিটা এত সুন্দর ছিল যে ও আমাকে যেটা বলে যে ওই কাঠের আলমারিটার একটা সাইড সম্পূর্ণভাবে সে মানে খালি রেখেছিল, কারণ এত বড় ছিল যে মানে তো জিনিসপত্র রাখার পরেও বেশ কিছু জায়গা ফাঁকা হয়ে থাকতো। তো বেশ ভালোই যাচ্ছিল। তো হঠাৎ করে একটা প্রবলেম হওয়া শুরু করলো, এবং প্রবলেমটা হচ্ছে এইরকম যে যখন সে রাতে ঘুমাতে যায়, তার যে বেডটা ছিল ঠিক আলমারির পাশেই। তো হঠাৎ করে গভীর রাতের দিকে একটা নির্দিষ্ট সময়ে তার ঘুম ভেঙে যেত, এবং তার ঘুম ভাঙার সাথে সাথে সে যেটা দেখতো যে আলমারির একটা পার্ট সম্পূর্ণ খোলা। প্রথম দিকে সে মনে করেছিল যে হয়তোবা সে ভুল করে খুলে রেখেছিল, বা অটোমেটিক্যালি এটা হয়তোবা খুলে যেত, এরকম কিছু একটা। কিন্তু আস্তে আস্তে যখন বিষয়টা অনেক দিন হলো, এবং ঠিক ওই নির্দিষ্ট একটা সময় তার ঘুম ভেঙে যেত, এবং সেটার কারণ সে কখনোই বের করতে পারেনি যে কেন হঠাৎ করে ঘুমটা ভাঙতো। তো এরকমই এক সময় সে যেটা সিদ্ধান্ত নিল যে সে আলমারিটাকে একদম ভালো মতো লক করে ঘুমাবে। তো এক রাতে সেই ব্যবস্থা হলো, এবং সে আলমারিটাকে খুব ভালো মতো লক করে রাতে ঘুমাতে গেল, এবং ঠিক একইভাবে তার ঘুম সেই নির্দিষ্ট একটা সময় ভেঙে গেল,
এবং ভেঙে যাওয়ার পরপর তার চোখে যেটা পড়লো যে সবসময় যেভাবে আলমারিটা খুলে থাকতো ঠিক আজকে আলমারিটা বন্ধ করা, মানে আলমারিটা খোলা হয়নি। তো সে তখন একটু অবাক হয়ে গেল এবং সে চিন্তা করলো যে প্রত্যেক রাতেই তো এই ঘটনাটা ঘটতো, কিন্তু আজকে এটা কেন হলো না। আজকে আমার ঘুমটা ভাঙলো ঠিকই, কিন্তু আলমারিটা একদমই বন্ধ। একটা পার্ট সবসময় যে খুলে যেত সেটা অফ আজকে। তো সে যেটা করলো যে ঘুম থেকে উঠে তার একটা অজানা আকর্ষণ ওই জিনিসটা খোলার জন্য তার সে যেটা করলো যে আলমারিটাকে খোলার জন্য প্রস্তুত হলো এবং আলমারিটাকে খুললো। এবং আলমারিটাকে খোলার সাথে সাথে সে যেটা দেখলো যে একটা মৃত লাশকে যদি সাদা কাপড় দিয়ে জড়িয়ে আলমারিটার মাঝখানে রেখে দেওয়া হয়, ওটা যেরকম থাকবে ঠিক ওভাবে একটা লাশের মতো কিছু একটা আলমারির ভিতরে পড়ে আছে। এবং এটা দেখার সাথে সাথে সে প্রচন্ড ভয় পেয়ে গেল এবং সাথে সাথে সেন্সলেস হয়ে গেল। এবং এরপর যেটা হয় যে সে তার বাবাকে এই ঘটনাটা বলে এবং পরে যখন সে যখন চিৎকার দেয় তখন বাসার মানুষগুলো তার রুমে আসে এবং দেখে যে সবকিছু ঠিকই আছে। কিন্তু এরপরে সে আর ওই আলমারিটা তার রুমে নিয়ে কখনো ঘুমায়নি এবং সেটাকে তারা যেটা করে যে পুড়িয়ে ফেলে, মানে তাদের বাসার পাশে একটা জায়গায় নিয়ে সেটাকে পুড়িয়ে ফেলে। এই ছিল ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি যে আফরান ভাইয়ের আসলে অনেক ফ্যান এবং এখনো পর্যন্ত শামীম হুসাইন লিখছেন যে আফরান ভাইয়ের ঘটনাটা ভালো ছিল, আমাদেরকে সালাউদ্দিন লিখছেন যে ভালো ছিল, জোনাক আমাদের সঙ্গে আছেন, সেইফ রাসেল ভাই এখন রাস্তায়, আমাদের সঙ্গে আছেন সোহাগ হুসাইন, আমাদের সঙ্গে আছেন অঙ্কন মোমেদ, আমাদের সঙ্গে আছেন শিমুল শাকিল, সবাই লিখছেন যে ভালো আছেন এবং সবাই ঠিকঠাক মতো এখন কেউ বাসার পথে, কেউ বাসায় হয়তো পৌঁছেও গেছেন। এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি যে সাইদুল হক, আমাদের সঙ্গে আছেন তাহসিন হাসান, তুষার, তাইফ আহমেদ আমাদের সঙ্গে আছেন ডক্টর আলিফ ছিলেন, ডক্টর আলিফকে চলে যেতে হয়েছে বাসায় এবং তিনি আর ফিরে আসেননি এবং তিনি জাস্ট এই এপিসোডটা অংশগ্রহণ করতে পারেন না, নেক্সট কোনো এপিসোডে নিশ্চয়ই তাকে আমরা আবার নিয়ে আসবো। মুস্তাফিজুর রানা আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রাকিব খান, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তাসিন সহ আরো অনেকে। আমাদের যে ফেসবুক যে লাইভটা আছে সেই লাইভটা আমাদের যে ফেসবুক লাইভ যে শোটা আছে ফেসবুকে যে আমরা লাইভটা দিয়েছি সেই লাইভে আপনারা দেখতে পাবেন যে আমরা সবাই আমাদের সঙ্গে মানে আছেন। এবং আমাদের সঙ্গে আজকে আরো যারা ছিলেন খুব দৌড়াদৌড়ি করতে হয়েছে যাদের, আমাদের বার্গার কিং এর পুরো টিমটা আমাদেরকে হেল্প করেছে অনেক বেশি, সেজন্য তাদেরকে অনেক 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 ধন্যবাদ। এবং তারা আমাদেরকে পুরোটা সময় সাহায্য করেছেন এবং ধরো একটা দুর্ঘটনার আশঙ্কা করেছি, তারা খুব আমাদেরকে খুব হেল্প করেছেন সবাইকে ওখান থেকে আস্তে করে বেরিয়ে আসার জন্য। এবং যদিও কোনো দুর্ঘটনা ঘটেনি তারপরেও তারা হেল্প করেছেন এবং তাদেরকে অনেক অনেক সেজন্য ধন্যবাদ। এবং তাদের সেই অ্যাক্টিভিটি আমাদের অনেক ভালো লেগেছে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আমাদের সঙ্গে এছাড়াও ছিলেন অনেক দৌড়াদৌড়ি করেছেন আমাদের সঙ্গে তুহিন, এবং তুহিন পুরোটা সময় খুব ছোটাছুটি করেছিল এবং পুরোটা সময় অ্যারেঞ্জ করা থেকে শুরু করে তার খুব ব্যস্ত সময় কেটেছে, তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে সুমন ভাই এবং মনির ভাই সব সময়ের মতো আজকেও টেনশনে সব সময় দাঁড়িয়েছিলেন এবং তারা সবসময় দাঁড়িয়ে থাকেন টেনশনে এবং পুরোটা সময় পাইচারি করেন, আজকেও সেটা করেছেন। তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমি দেখলাম একটু আগে হাসান ভাই দাঁড়িয়ে আছেন বাইরে, তাকেও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং সবাই যে খোঁজ খবর নিলেন এই জন্য অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এখনো পর্যন্ত আমাদের যে বার্গার কিং এর যারা আছেন, মার্কেটিং এর যারা, প্রত্যেককে অনেক অনেক থ্যাঙ্কস এবং প্রত্যেকটা কর্মী যারা সেখানে কাজ করেছেন এবং আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং সবচেয়ে বড় ধন্যবাদ আপনাদেরকে দেওয়ার যারা আমাদের সঙ্গে আজকে এসেছিলেন। এছাড়াও দাউদ ভাই ছিলেন আমাদের সঙ্গে, সাদিক ছিলেন, মাসুম ভাই তো আমাদের সঙ্গে আছেনই। আর যারা আপনারা কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছিলেন তারা সবাই একটা ফ্যামিলির মতন, এবং ফ্যামিলির যখন কোনো ইভেন্ট হয় সেই ইভেন্টে আপনারা আসবেন এটাই খুব স্বাভাবিক। এবং সেই ইভেন্টে বারবার আমাদের দেখা হবে, আমরা আমাদের আনন্দ, আমাদের ভয়ঙ্কর অনুভূতিগুলো ভাগ করে নেব, সেটাই আমাদের কামনা। এবং ভবিষ্যতে আশা করছি আবারও দেখা হবে। এখনো দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের কমেন্ট করে যাচ্ছেন। মোহাম্মদ রাহাত রহমান আমাদের সাথে আছেন, জাকারিয়া আমাদের সঙ্গে আছেন, ইসমাইল সিরাজি আমাদের সঙ্গে আছেন,